ভুলভুলাইয়ার কথা এর আগে অনেকের মুখেই অনেকবার শুনেছে ধীমান, কিন্তু নিজের চোখে কখনো দেখেনি। তবে আজ এই রাতের অন্ধকারে শশধরপুরের শ্মশানের এই মাঠের মধ্যে প্রবেশ করে বলতে পারল সে যে ভুলভুলাইয়া বোধহয় একেই বলা হয়। পই পই করে নিশিকান্ত বলে দিয়েছিল, আমার কথা ভালো করে শোন। শশধরপুরের যে মাঠ, সেই মাঠের এক পাশ থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত। দুই গ্রামের মাঝে রয়েছে ওই মাঠ, আর সেই মাঠের এক পাশেই কিন্তু রয়েছে শশধরপুরের শ্মশান। যতক্ষণ পর্যন্ত আকাশে সূর্য থাকবে ততক্ষণ পর্যন্তই ওই মাঠে আর শ্মশানে যেতে পারিস, কিন্তু যেই মুহূর্তে সূর্য ডুবে যাবে সেই মুহূর্ত থেকে ওই মাঠের ওপারে পা রাখবি না, তাহলেই সর্বনাশ হবে। যতই যাই হোক না কেন, ওই মাঠের পাশের পায়ে চলার পথ ধরেই আসবি, মনে থাকবে? ধীমান তখন প্রায় এক হাত মাথা কাত করেছিল, কিন্তু মাঠের পাশের পথ দিয়ে চলতে চলতে বারবার তার মনে ঘুরে ফিরে একটাই প্রশ্ন আসছিল, শশধরপুরের শ্মশানের মাঠ কি দোষ করলো? মাঠের পাশের রাস্তা দিয়ে এলে যখন কিছু হবে না, তাহলে মাঠের ওপর দিয়ে এলেও কিছু হবে না। এখানকার লোকগুলো যে কেন এত ভয় পায়? ধীমান এদিককার লোক নয়। শশধরপুর কিংবা ওপারের গ্রাম জয়ন্তপুরে সে এর আগে কখনো আসেনি। তার বাড়ি কাটিহারের কাছে। সেখান থেকে রেলগাড়িতে প্রায় ঘণ্টাখানেক, তারপর গরুর গাড়িতে আরও 2 ঘন্টা সময় রাস্তা পেরিয়ে তাকে শশধরপুরে আসতে হয়েছে। সেদিন সকালে কি একটা কাজের জন্য জয়ন্তপুরে নিশিকান্তরই এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল ধীমান। এরপর নিশিকান্তের বারবার বারণ সত্ত্বেও ধীমান কিন্তু সেই গোয়ার্তুমিটাই করল, যেই গোয়ার্তুমি আরও অনেকেই করেছিল পূর্বে। কিন্তু যারা করেছিল তাদের মধ্যে অনেকেই হয় হারিয়ে গেছে, আর নইলে পাগল হয়ে শশধরপুর না হলে জয়ন্তপুরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এমন এক পাগলকে নিশিকান্ত দেখাবেও বলেছিল, কিন্তু ধীমান সেসব কথায় পাত্তা দেয়নি। সে কি ছোট বাচ্চা নাকি যে এসবে বিশ্বাস করবে? আজকে এই মাঠে নামার অবশ্য একটা কারণ ছিল। গ্রামের পথটা মাঠটাকে একদম বেড় দিয়ে একপাশ দিয়ে গেছে, অর্থাৎ সেই পথে গেলে অনেকটা দেরি হবে পৌঁছতে। তার বদলে মাঠটার মাঝখান দিয়ে গেলে লম্বালম্বিভাবে পার হবে, আর সময়ও কম লাগবে। ধীমান মনে মনে ভাবল, শ্মশান রয়েছে ওই পশ্চিম প্রান্তে, মাঠের উপর দিয়ে গেলে কিছুই হবে না। তাছাড়া তখন পড়ন্ত বিকেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। লাল রঙের মেঘগুলোকে এইমাত্র কেউ যেন পেঁজা তুলোর মতো ছড়িয়ে দিয়ে গেছে সেই আকাশে। যেই মাত্র ধীমান গ্রামের উঁচু কাঁচা পথ ছেড়ে নিচু মাঠের জমিতে পা রেখেছে, ঠিক সেই মুহূর্তে ধীমানের মনে হলো হঠাৎ করে তার গোটা শরীরটা একবার কেমন যেন শিরশির করে উঠল, কিন্তু সেটা মুহূর্তের জন্য। পশ্চিম প্রান্ত থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস ধীমানের গোটা শরীর যেন ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। ধীমানের পরনে ধুতি, আর ওপরে সাদা রঙের পাতলা ফতুয়া, কাঁধের উপর একটা ঝোলা। ঝিরঝিরে সেই হাওয়াতে বেশ খোশ মেজাজে গুনগুন করে গান গাইতে গাইতে সামনের দিকে এগোচ্ছিল ধীমান। বুঝতে পারেনি কখন পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গিয়ে অন্ধকার নেমে আসতে শুরু করেছে একটু একটু করে। সঙ্গে হ্যারিকেন ছিল, তাই সূর্য ডুবতেই হ্যারিকেনটা জ্বালিয়ে ফেলল সে। তারপর হ্যারিকেন নিয়ে সামনের দিকে এগোতে লাগল। বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে প্রথমবার খটকা লাগলো ধীমানে। সূর্যাস্তের সময় ওই লম্বা ঝাঁকড়া মতো গাছটা একটু আগেও আমার ডান দিকে ছিল, এখন আমার বাঁ দিকে চলে এলো কি করে? ধীমান থমকে গেল। চারিদিকে তাকিয়ে দেখল যেদিকে চোখ যায় সেদিকেই সব কিছু যেন
একই রকম। বহু দূরে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছগুলোর ছায়া মাঠের সীমান্তে যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। মাঠে নামার সময় এগুলোকে সে একদিকেই দেখেছিল অনেক দূর পর্যন্ত বিস্তৃত, আর অন্যদিকে সোজা গেলেই গ্রামের পথ। কিন্তু এখন তার চারিদিক সমান মনে হলো। একেই তো এই অন্ধকার, তার উপর ওইটুকু সামান্য হ্যারিকেনের আলোয় শশধরপুরের রাস্তা খুঁজে এই মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া মানে মরুভূমিতে মরুদ্যান খোঁজার মতো ব্যাপার। এমনকি মাঠের এক প্রান্তে কেউ দাঁড়িয়ে থাকলে ধীমানের হাতের ওই আলোটুকু সে দেখতে পাবে না। গ্রামে যাওয়ার পথটা কোথায় গেল? আমি তো সেই পথটা দেখতে দেখতেই মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে যে আমি মাঠের মাঝখানে এসে পড়েছি। ঠিক তখনই মাঠের পশ্চিম প্রান্ত থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে ধীমান ভয়ে থরথর করে কেঁপে উঠল। আর তারপরেই তার মনে হলো পশ্চিম প্রান্তের দিক থেকে কিছু যেন আকাশে উড়তে উড়তে আসছে। কালো মস্ত মেঘের মতো কি যেন একটা আসছে, আর তার ডানায় বাতাস কাটার শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। একসাথে অনেকগুলো শকুন চিৎকার করলে যেমন শব্দ শোনা যাবে, ঠিক যেন তেমনই একটা শব্দ শোনা যাচ্ছে। আর তারপরে ধীমান বুঝতে পারল শুধু শব্দ নয়, পশ্চিম দিকের সেই আকাশ থেকে কালো মেঘের মতো কি যেন একটা সত্যি সত্যি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। এদিকে ওটার যাই হোক না কেন মেঘ নয়, মেঘ এত দ্রুত গতিতে আসতে পারে না। একদল পাখি নাকি, নাকি কালো রঙের মস্ত বড় একটা কিছু। ধীমান আরেকটু অপেক্ষা করল, হ্যারিকেনটা মুখের পাশ দিয়ে উঁচু করে তুলে ধরল, তারপর উপরের দিকে তাকিয়ে দেখল। আর তারপরই সে বুঝতে পারল এ যেন মস্ত বড় একটা বাদুড় জাতীয় কিছু। কিন্তু একটা এত বড় বাদুড় জীবনে দেখা তো দূর, সে যেন স্বপ্নেও কখনো ভাবতে পারে না। বাদুড়টাকে দেখে তার মাথার ভিতর যেন সব কিছু তালগোল পাকিয়ে গেল। সে ছুটতে লাগলো সামনের দিকে। হ্যারিকেনটা যে কোথায় পড়ে রইল, কাঁধের থেকে খসে পড়ল তার ঝোলা। ধীমান ছুটছে আর চিৎকার করে ডাকছে, নিশিকান্ত বাবা, নিশিকান্ত বাবা, আমায় বাঁচাও, কোথায় তুমি? ধীমান নিশিকান্তকে ডাকতে লাগলো ঠিকই, কিন্তু নিশিকান্ত তখন কোথায়? সে তখন নিজের ঘরে বসে অপেক্ষা করছে ধীমানের জন্য, আর মনে মনে ভাবছে, নিশ্চয়ই ও বাড়িতেই থেকে গিয়েছে, রাত হয়ে গেল তো। আর ওরা নিশ্চয়ই ধীমানকে একলা ছেড়ে দেবে না। ধীমানের বোধ বুদ্ধি না থাকুক, ওদের তো আছে। কিন্তু আমার মনটা কেন যে বারবার কু ডাকছে, মনে হচ্ছে যেন ধীমান খুব বিপদে পড়েছে, আমায় ডাকছে। কথায় বলে মন কখনো মিথ্যে কথা বলে না। নিশিকান্ত বুঝতে পারছিল যে তার মন মিথ্যে বলছে না, তাই একরকম জোর করেই আশেপাশের কয়েকজন পুরুষকে নিয়ে লাঠি সোটা আর হ্যারিকেন নিয়ে গিয়ে সে দাঁড়ালো শশধরপুরের মাঠের এক প্রান্তে, যেখানে পথটা এসে পড়েছে ঠিক সেইখানে। আর সেখানে দাঁড়িয়ে ওদের গোটা দলটা দেখতে পেল মাঠের পশ্চিম প্রান্তের উপর দিকে উড়ে বেড়াচ্ছে সেই বাদুড়। দলের মধ্যে থেকে একজন বলে উঠল, আজ নিশ্চয়ই ওই মাঠে আবার কেউ ফাঁদে পড়েছে। শুধু নিশিকান্তর বুকের ভিতরটা একবার থরথর করে কেঁপে উঠল। ধীমান নিশ্চয়ই তার কথা শোনেনি, মাঠে নেমেছিল। শুধু মাঠ নয়, শ্মশানে, মজে যাওয়া নদীতে, এমনকি মাঝে মাঝে যেসব নদীর জল কমে গিয়ে চর পড়ে, সেই চরের মধ্যে এমন অনেক পরিত্যক্ত স্থানে মানুষের পা না পড়লে সেই স্থান অনেক সময় অশুভ শক্তির দখলে চলে যেতে পারে। তবে শ্মশান হলো পবিত্র স্থান,
কিন্তু এই শ্মশান যদি একবার অপবিত্র হয় তাহলে সে বড় ভয়ানক হয়ে ওঠে। কেন? শুনেছি তো শ্মশান অতি পবিত্র জায়গা। আপনি তো নিজে বলেছেন। কথাটা মিথ্যে নয়। সবচেয়ে পবিত্র স্থান খুব সহজেই অপবিত্রও হয় না, কিন্তু একবার অপবিত্র হলে সেই স্থানকে আবার নতুন করে পবিত্র করা সহজ ব্যাপার নয়। যে শ্মশানে মানুষের যাতায়াত আছে, যে শ্মশানে মৃতদেহ সৎকার হয়, যে শ্মশানে শ্রাদ্ধাদি ক্রিয়া হয়, শ্মশানকালীর পুজো হয়, ধূপ ধুনো জলে, এমনকি অন্যান্য পবিত্র কাজ হয়ে থাকে, এই শ্মশান অতি পবিত্র জায়গা। কিন্তু মনে করো কোনো এক শ্মশান যেখানে আজ থেকে 10-20 বছর আগে মৃতদেহ পোড়ানো হতো, এখানে এখন মানুষের যাতায়াতও নেই, ধূপ ধুনো তো অনেক দূরের কথা, সেখানে সন্ধে হলে একটা আলো পর্যন্ত জ্বালিয়ে দেয় না কেউ। এই শ্মশান অপবিত্র হবেই। বিশেষ করে এই ধরনের পরিত্যক্ত স্থানই খুঁজে বেড়ায় সব অশুভ শক্তির দল। এছাড়াও অনেক নিম্ন স্তরের সাধক, কাপালিক, তারা এ ধরনের পরিত্যক্ত শ্মশানে গিয়ে নিজেদের তন্ত্র সাধনা করে এবং সেই স্থানকে আরও অপবিত্র করে তোলে। এ কথা না হয় বুঝলাম, কিন্তু আপনি নিজেও তো এমন অবস্থার মধ্যে বেশ কয়েকবার পড়েছেন। মানে শ্মশান কিংবা এমন কোনো জায়গা যেখানে এমন অশুভ কোনো শক্তি সেই স্থানকে অপবিত্র করেছে, এমন কোনো ঘটনা যদি শোনান আমাদের। এমন ঘটনা অনেকবারই ঘটেছে। আসলে আগেকার দিনে কোথায় শ্মশান ছিল আর কোথায় ছিল কবরস্থান সেটা সহজে বোঝা যেত না। যেখানে সেখানে মানুষ মৃতদেহ সৎকার করত। তাছাড়া গ্রামের দিকে কলেরা কিংবা অন্য কোনো রোগ হলে তখন কাতারে কাতারে মানুষ কুকুর বিড়ালের মতো মারা পড়ত। কে সৎকার করবে, কেই বা মুখাগ্নি করবে, তখন যে যার নিজের প্রাণ বাঁচাতে পারলেই হয়। যেসব গ্রামবাসী যারা আগে থেকে বুঝতে পারতো তারা পালিয়ে যেত, আর যারা বুঝতে পারতো না তারা রোগে ভুগে নিজেদের ঘরে বা রাস্তাঘাটে মরে পড়ে থাকতো। এমন দৃশ্য আমার নিজের চোখেই দেখা। ঘুরতে ঘুরতে হয়তো কোনো এক গ্রামে গিয়েছি। সেই গ্রামে মাসখানেক আগে কলেরায় ভুগে সেই গ্রামের অনেক লোকই রাস্তায় মরে শুকিয়ে রয়েছে। মানুষের জীবন বড়ই অদ্ভুত, বুঝলে হে। তোমরা কারোর মৃত্যুর পরে তার দেহ সৎকার করার জন্য শ্মশানে হাজার হাজার লোকের পিছনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করো। আবার আমি এও দেখেছি যে জঙ্গলের ভিতরে কারোর মৃতদেহ পড়ে থাকলে সেই মৃতদেহ মানুষ পা দিয়ে সরিয়েও দিয়েছে। অদূর ভবিষ্যতে মানব সভ্যতার ধীরে ধীরে আরো অবনতি ঘটবে। কোথায় যে যাবে তা তোমরা ধারণাও করতে পারছো না। বুঝতে পারলাম তারানাথ আসল কথার বদলে অন্যদিকে চলে যাচ্ছে, তাই তাকে উস্কে দেওয়ার জন্য কিছু বললাম না। বললেই হয়তো মানব সভ্যতা, যুদ্ধ, ধ্বংস এই সমস্ত কথায় চলে যাবে। তবে বুঝতে পারলাম কিশোরী রীতিমতো বিরক্ত হচ্ছে। কিশোরীর সঙ্গে একবার চোখাচোখি হতেই তাকে শান্ত থাকতে বললাম। জানি তোমরা বিরক্ত হচ্ছ, তোমরা তথ্য কথা শুনতে চাও না, কিন্তু এই সব কথা না বললে যে তোমাদের আসল কথা বোঝাতে পারবো না হে। আরে ঠাকুর মশাই, আপনি গল্পটা বলুন না। আপনার জীবনে এমন অভিজ্ঞতা অনেক আছে, সেটা আমরা জানি। এমন কোনো একটা কথা বলুন যেটা আমরা বুঝতে পারবো। কিশোরীর কথা শেষ হতে না হতেই তারানাথ রেগে গিয়ে তাকালো কিশোরীর দিকে। তারপর বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশে আজ কালো মেঘ জমে আছে। সকাল থেকে বৃষ্টি কিন্তু হয়নি। সচরাচর তারানাথের বাড়িতে আসার সময় বৃষ্টি যেমন আমাদের নিত্যসঙ্গী হয়, কিন্তু আজ সেই বৃষ্টি এখনো হয়নি। পথে নেমেই কিশোরী বলেছিল, যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে না, আসার সময় ঠিক কিন্তু ভাসিয়ে দেবে। তুমি ও কথা বলো না। বৃষ্টির মাঝে ফিরতে ভালো লাগে না। তাছাড়া যাবার সময় যেভাবে ট্রাম পাওয়া যায়, আসার সময় কিন্তু তেমন হয় না। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। পাসিং শো কি আছে তোমার কাছে? কিশোরীর কাছে পাসিং শোয়ের প্যাকেট ছিল, তাই মাসের শেষে আর আলাদা করে পয়সা খরচ করতে ইচ্ছে হলো না। তবে তারানাথের জন্য খানিকটা তেলে ভাজা নিয়ে নিলাম। তেলে ভাজা পেয়ে তারানাথ
ভীষণ খুশি হলো। কালো আকাশের দিকে তাকিয়ে তেলে ভাজায় এক কামড় দিয়ে সে বলল, তোমরা এলে বড় ভালোই লাগে। আগের সপ্তাহে তোমরা এলে না, সারাদিন মনটা যেন কেমন হয়েই রইল। জানি তোমরাও বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু আমিও যে কথা বলার মতো একটা লোকও পাই না। সবাই যে যার নিজের কাজে আমার কাছে আসে, হাত দেখে দাও, কুষ্টি বিচার করে দাও, এটা দাও ওটা দাও, কিন্তু তোমরা আসো নির্ভেজাল গল্প করতে। তোমাদের সঙ্গ পেলে বেশ ভালোই লাগে। আমরা যে কিছু নিতে আসি না, এই কথা কিন্তু ঠিক বললেন না ঠাকুর মশাই। আমরা আপনার গল্প শুনতে আসি, বুঝলেন, আপনার অভিজ্ঞতার কথা শুনতে আসি। এই যে এত রং চড়িয়ে যেসব গল্প আপনি বলেন, সেসব শুনে বড়ই আনন্দ পাই। ভেবেছিলাম তারানাথ এই কথায় রুষ্ট হবে, কিন্তু হলো না। তারপর কথায় কথায় সেই শ্মশানের কথা উঠল। তারানাথ কালো আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে শুরু করলো, সেদিনও গোটা আকাশটা এমন কালো মেঘে ছেয়ে গিয়েছিল সকাল থেকেই। ভোর থেকে হাঁটছি, পরের গ্রাম তখনও বেশ অনেক দূর পথেই। একজনের কাছে জানতে পেরেছিলাম সেই বিষয়। এখান থেকে হেঁটে গেলে ঘন্টা খানেক পরে কাছের গ্রাম জয়ন্তপুর পড়বে। এই গ্রাম পেরিয়ে পরের গ্রাম হলো শশধরপুর। জয়ন্তপুর ছোট জায়গা, শশধরপুর তার তুলনায় বেশ বড়। দুপুরের আগে জয়ন্তপুর পেরিয়ে শশধরপুরের মাঠের পাশ দিয়ে সোজা রাস্তা ধরে গিয়ে পৌঁছালাম সেখানে। দেখি পথের কাছে এক জায়গায় কয়েকজন লোক জটলা করে দাঁড়িয়ে কি যেন কথা বলছে নিজেদের মধ্যেই। আমায় দেখে তারা চুপ করলো। একজন এগিয়ে সে বলল, তা সাধু বাবা, যাওয়া হবে কোথায়? তেমন কোনো কিছুই ঠিক করিনি। জয়ন্তপুর গ্রামে শুনলাম শশধরপুরে নাকি এক শিব মন্দির আছে, তা সেই শিব মন্দির দেখার উদ্দেশ্যেই এসেছি। তাছাড়া শশধরপুরে শ্মশানটাও একবার। শেষের কথাটা শুনে তারা একবার মুখ চাওয়াচাওয়ি করলো। যে লোকটি আমার কাছে এগিয়ে এসেছিল সে আবার বলল, শশধরপুরের শ্মশানে যাবেন, কিন্তু ও জায়গা তো ভালো নয়। লোকজন ওই জায়গার কথা জিজ্ঞাসা করে না। সচরাচর কেউ ওই দিকে যায় না। রাতের বেলা তো ওই মাঠেও পা রাখা যায় না। দিনের বেলা যদিও বা মাঠে যাওয়া যায়, কিন্তু শ্মশানে আমরা দিনের আলোতেও কখনো যাই না। তার কথার মধ্যে যেন কিছু একটা ছিল। অবাক হয়ে বললাম, সে কি, তাহলে মরা পোড়াতে কোথায় যাও? শশধরপুরে যখন শ্মশান রয়েছে তাহলে অন্য কোথাও কেন? কথায় কথায় সে যা বলল তার মানে এই দাঁড়ায়, শশধরপুরের উল্টো দিকে বিদ্যাধরপুরের কাছে একটা ছোট মতো শ্মশান রয়েছে। আশেপাশের গ্রামেরা লোকেরা প্রয়োজন হলে সেখানেই যায়, কিন্তু শশধরপুরের শ্মশানে যায় না। সেখানে গিয়ে নানা লোকের নানান রকম অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে রাতের অন্ধকারে। শশধরপুরের শ্মশান তো দূরের কথা, মাঠের মধ্যে গেলেও বড় বিপদেই পড়তে হয়। দু একবার এমন ঘটনা সাক্ষী হওয়ার পরে আর কেউই রাতের বেলায় পথে আসে না। আমি যে গ্রামের পথ ধরে এসেছি সেই পথের পাশেই নিচু জমিতে ছিল শশধরপুরের মাঠ, তা আমিও দেখেছি। বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু দুপুরের জন্য একটা আশ্রয় পেলে ভালো হতো। এখানে কোথাও আশ্রয় পাওয়া যাবে? জানতে পারলাম তারা চাষের কাজে যাবে শশধরপুরের মাঠ পেরিয়ে অন্যদিকে যে ধানের জমি আছে সেখানে। আজ আর তারা বাড়ি ফিরবে না। তাই তাদের মধ্যে থেকেই একজন বলল, আর একটু এগিয়ে গেলেই নিশিকান্তের বাড়ি পড়বে। সেইখানে গেলে আপনি আশ্রয় পেতে পারেন। নিশিকান্ত মানুষটা ভালো, তাছাড়া সাধু সন্তে তার ভক্তি অনেক। তাদের কথা মতো নিশিকান্তের বাড়িতে গিয়ে পৌঁছালাম। দেখি নিশিকান্ত তার বাড়ির সামনের ছোট মতো উঠোনে আলুর গাছ লাগিয়েছে। সেখানে কি যেন ও করছে। একটু গলা খাঁকারি দিতেই নিশিকান্ত মুখ তুলে তাকালো। তারপর এগিয়ে সে আমায় সাদর আহ্বান করে তার বাড়ির দাওয়ার কাছে নিয়ে গিয়ে বসালো। নিশিকান্ত বলল, সাধু বাবা, এইখানে একটু বসুন। হাতের কাজটা সেরে নিয়ে আমি এক্ষুনি আসছি। আপনার সঙ্গে আমার বিশেষ কথা রয়েছে।
বুঝতে পারলাম লোকগুলো এমনি এমনি নিশিকান্তের বাড়ির কথা বলেনি, না হলে হঠাৎ করে তার আমার সাথে কি এমন কথা থাকতে পারে। কথা বলতে গিয়ে দেখেছিলাম নিশিকান্তের মুখটা কেমন যেন ম্লান হয়ে গেছে। নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। আমি দাওয়ায় বসে অপেক্ষা করছিলাম। হাতের কাজ সেরে নিশিকান্ত আমার জন্য জল বাতাসা নিয়ে এলো, খানিকটা মুড়িও নিয়ে এলো বাটিতে করে। জল বাতাসা মুড়ি খেতে খেতেই নিশিকান্ত বলল, সাধু বাবা, আপনি আর কয়েকদিন আগে এলে আমার ভাগ্নেটাকে এমন বিপদে পড়তে হতো না। কতবার বলেছিলাম, আমার কথা কিছুতেই সে শুনল না। ওই শশধরপুরের মাঠ, ও তো আর মাঠ না, ও যেন রাক্ষস সাধু বাবা, রাক্ষস। আপনি কোন পথে এলেন সাধু বাবা? ওই পথেই তো এলাম, তবে মাঠের পথ ধরিনি। মাঠের পাশের গ্রামের পথ ধরেই এলাম। কি যেন মনে হলো, তাই মাঠে আর নামলাম না। ভালো করেছেন সাধু বাবা। হতচ্ছাড়াকে বারবার বলে দিলাম মাঠে না নামতে, কিন্তু আমার কথা কিছুতেই শুনল না। রাতের বেলা লোকজন নিয়ে গিয়েও কিছু করতে পারলাম না। অবাক হয়ে গেলাম তার কথায়। নিশিকান্ত শশধরপুরের মাঠে লোকজন নিয়ে গেছে, তারপর কি কি করেছে সেই সবই বলল। আমাদের এই যে গ্রাম দেখছেন শশধরপুর, তার পাশেই শশধরপুরের মাঠ, আর তার একদম পশ্চিম প্রান্তে রয়েছে শ্মশান। সেই শ্মশান একসময় ভালোই ছিল। এই গ্রামের লোকেরা তো বটেই, আশেপাশের কয়েকটা গ্রামের লোকেরাও সেই শ্মশানে মরা পোড়াতে যেত। তারপর একটা ব্যাপার ঘটে গেল। তারপর থেকেই এই শ্মশান আমাদের কাছে হয়ে উঠল ভয়ের কারণ। কি ব্যাপার ঘটেছিল? আমাদের গ্রামের এক বৃদ্ধা মারা গেল একদিন। গ্রামের বেশ কয়েকজন লোক মিলে তার মৃতদেহ নিয়ে চলল সেই শশধরপুরের শ্মশানে। তখন বিকেলের সময়। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামার একটু আগেই আমরা গিয়ে পৌঁছালাম সেই শ্মশানে। তখন একটা চিতা জ্বলছে। জয়ন্তপুর থেকে লোকেরা এসেছে মৃতদেহ নিয়ে। তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে চিতা সাজানো হলো। মৃতদেহ যখন চিতায় তুলছি, অন্য চিতার মৃতদেহ তখন পোড়ানো হয়ে গেছে। অসীম আকাশে সূর্য ডুবে চারপাশে অল্প অল্প করে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। আমাদের সঙ্গে ছিল হ্যারিকেনের আলো, কেরোসিন তেল, সঙ্গে লাঠি সোটা আর কিছু খড়ি। মৃতদেহ চিতায় তুলে আমরা নিজেদের মতো বসে আছি। দুজন রয়েছে মৃতদেহের কাছে, মরা পোড়ানো চলছে। যখনকার কথা বলছি তা আজ থেকে 10 বছর আগের কথা। এমন সময় হঠাৎ করে বাজ পড়া শুরু হলো। প্রবল বেগে বাতাস বইছে। তাকিয়ে দেখি আকাশটা কালো মেঘে ভরে গেছে। যখন তখন বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। এমন প্রবল বাতাসে শ্মশানের চারপাশে ধুলো উঠছে। গাছপালার দল মাথা নিচু করে যেন মাটি ছুঁতে চায় সাধু বাবা। ধুলো ধোঁয়াতে এমনভাবে চারপাশ ভরে উঠল যে আর কিছুই ভালোভাবে দেখা যায় না। আমরা যে যার মতো যেদিকে পারলাম ছুটে গিয়ে আত্মরক্ষা করলাম। চিতা পড়ে রইল সেখানে। সেটার আগুন তখন নিভে গিয়েছে। সেই মৃতদেহটা চিতায় তোলা হয়েছিল। খানিকটা পুড়েছিল বটে, কিন্তু এরপর বাতাসের বেগ কমে এলো। আবার যখন ফিরে এলাম, দেখছি বৃদ্ধের মৃতদেহটা যেভাবে চিতায় সাজানো হয়েছিল সেটি এখন ঠিক সেই আগের মতনই রয়েছে। মানে যেমনভাবে চিতায় তোলা হয়েছিল ঠিক তেমনই রয়েছে, একটুও পড়েনি। যেন ওই মৃতদেহের গায়ে আগুনই লাগেনি। এমনকি পরনের কাপড়টা পর্যন্ত অক্ষত রয়েছে। সেই দৃশ্য দেখে আমাদের মধ্যে গণেশ বলে উঠল, অদ্ভুত ব্যাপার, আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি। আগুন লাগতেই বুড়োর দেহের কাপড় পুড়তে দেখেছি। তারপর এটা কি করে হলো? এই যা হয়েছে হয়েছে, অন্ধকার নেমে আসছে, আবার আগুন দে, আবার পোড়া। আমাদের নজর পড়ল মরার দিকে। কখন যেন চিতার আগুনের উপরে মরাটা পাশ ফিরে শুয়েছে। কোথা থেকে একটা কালো বাদুড় এসে চিতার উপরে চক্কর খেতে লাগলো। আমাদের মধ্যে একজন ছিল, তার বাবা এই গ্রামে পুরোহিতগিরি করত।
সেসবে তার মন ছিল না, কিন্তু সে অনেক কিছু জানতো। এই সমস্ত ব্যাপার দেখে সে বলল, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। ওই মরাকে প্রেতে পেয়েছে, ওকে এখন আমরা পোড়াতে পারবো না, কিছুতেই পোড়াতে পারবো না। গণেশ প্রতিবাদ করে উঠল, সঙ্গে এখনো অনেক তেল আছে, সব তেল ঢেলে দিলে মরা তো ছাড়, আমরা সবাই পর্যন্ত পুড়ে যাব। তার কথায় অনেকে হেসে উঠলেও শশীকান্ত কিন্তু হাসল না। সে কেমন গোমরা মুখে রইল। আমি শশীকান্তর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, কি ব্যাপার বলতো শশীকান্ত, কি এমন হলো? তুই এমন বলছিস কেন? ওই পশ্চিম দিকে ওই যে বড় বেল গাছটা আছে না, সেই গাছের দিকে ভালো করে তাকিয়ে দেখ। এত ঝড় হলো, এত কিছু হলো, কিন্তু এর মধ্যে একবারও সেই গাছের একটা পাতাও আমি নড়তে দেখিনি। এখন ভালোভাবে দেখা যায় না, কিন্তু একটু আগে পর্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছিল। ওই বেল গাছটাকে শ্মশানের মাঝে কিন্তু এর আগে আমি একবারও দেখিনি। শশীকান্তের কথায় সম্বিত ফিরল। সত্যিই তো, শ্মশানের এদিকে, বিশেষ করে যেখানে মরা টরা পোড়ানো হয়, তার আশেপাশে বেল গাছ তো কোথাও ছিল না। যা গাছ আছে তা অনেক দূরে। এটাই বড় মাঠের একদম পশ্চিমের দিক। মাঠের থেকে আলাদা করে শ্মশান বলে কিছুই বোঝা যায় না। তবে শ্মশানের জমি মাঠের জমি থেকে খানিকটা উঁচু। ওই উঁচু জায়গায় হলো শ্মশানের গণ্ডি। আমি আর শশীকান্ত আলো হাতে সেই বেল গাছের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় পিছন থেকে গণেশের ভয়ার্ত গলায় চিৎকার শুনতে পেলাম, ওরে ওরে, তোরা পালা পালা, মরা চিতার উপরে উঠে বসেছে। চিতার উপরে মরা উঠে বসা তো সাধারণ ব্যাপার নিশিকান্ত, এমন ঘটনা তো এর আগেও ঘটেছে। আগুনে পুড়ে শরীরে টান। নিশিকান্ত আমার কথা শেষ করতে দিল না। তার দুই চোখে এই দিনের বেলাতেও একটা অদ্ভুত ভয় ফুটে উঠেছে, যেন 10 বছর আগে সেই দৃশ্যটা সে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। সাধু বাবা, সে কথা আমিও জানি। আগুনে পুড়ে টান লেগে মরা উঠে বসলে তা হয় আলাদা, কিন্তু চোখের সামনে আধো অন্ধকারে দেখতে পেলাম মরাটা উঠে বসে আস্তে আস্তে নিজের মাথাটা ঘুরিয়েছে। এতক্ষণ ধরে আগুনে পুড়তে আমরা নিজে দেখেছি, কিন্তু মরার শরীরে এতটুকু আগুন লাগেনি, এমনকি তার গায়ের কাপড় পর্যন্ত পড়েনি। পিছনের দিকে তাকাতে যাব, এমন সময় শশীকান্ত আমায় ধরে মাটির উপরে হঠাৎ করে ফেলে দিল। আমি উঠে কিছু বলতে যাব, দেখি শশীকান্তর হাত থেকে হেরিকেন ছিটকে পড়ে গেছে। আমার মতো শশীকান্ত নিজেও মাটির উপরে বসে পড়েছে। ঠিক তখনই আমাদের মাথার উপর দিয়ে কালো মতো কি একটা উড়ে গেল সামনের দিকে। ওদিকে প্রচন্ড ভয়ে গণেশ আর বাকিরা ছুটতে শুরু করেছে। অন্ধকারের মধ্যে ওরা কোন দিকে গেছে সে কথা জানি না। শশীকান্ত আমায় নিয়ে দ্রুত এগোলো সামনে ওই বেল গাছটার দিকে। আর ওখানে একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম সত্যি সত্যি সেই বেল গাছটার তলায় এখন কি যেন দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মাথার লম্বা চুল যেন মাটি পর্যন্ত এসে পড়েছে। আপনি হয়তো বলবেন, অন্ধকারের মধ্যে সে দৃশ্য আমি দেখলাম কি করে? কিন্তু কিন্তু দেখেছিলাম। একটা অদ্ভুত উপায়ে সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম। সাধারণ কোনো মানুষের শরীরের থেকে সামান্য লম্বা তার শরীর। অদ্ভুতভাবে সে গাছের তলায় দাঁড়িয়ে আছে। মাথার লম্বা চুলগুলো শুধু মাটি পর্যন্ত নয়, সামনের দিকে এসে পড়েছে। তার মুখের খানিকটা দেখা যায়, আর সেই খানিকটার দিকে তাকাতেই আমাদের শরীরের রক্ত যেন জল হয়ে গেল। তার চোখে মনি বলতে কিছুই নেই, সাদা ফ্যাকাশে চোখ, মুখে এক অদ্ভুত হাসি। আমাদের সামনে দেখতে পেয়ে বেশ অদ্ভুত গলায় সে বলে উঠল, চলে যা এখান থেকে, চলে যা। এই শ্মশানে আর কোনো মরা পোড়ানো হবে না। এই শ্মশান এখন থেকে আমার। আমি তো ভয়েই মরছিলাম, কিন্তু শশীকান্ত শক্ত গলায় বলল,
কে তুই? কেন এখানে এসেছিস? এই শ্মশান আমাদের গ্রাম আর আশেপাশে গ্রামের লোকেদের। এখানে আমরা মরা পোড়াতে আসবো না তো কোথায় যাব? এখন থেকে এই শ্মশানে আমি বাস করব, আর আমি এখানে থাকলে এখানে আগুনে কোনো মৃতদেহ পড়বে না। তোরা এখান থেকে চলে যা, নইলে তোদের সবার কপালে কিন্তু মৃত্যু আছে। আমি শশীকান্তর কাঁধ চেপে ধরলাম, পিছন থেকে বললাম, কি করছিস? ভালোভাবে বুঝতে পারছিস না এটা কে? ততক্ষণে সেই বেল গাছের ঠিক ওপরে একটা কালো রঙের মস্ত বড় বাদুড় চক্কর খাচ্ছে। বুঝতে পারলাম এটাকেই একটু আগে আমাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখেছিলাম। কিন্তু এটা কি? বাদুড়ের দুই পায়ের নখের মধ্যে রয়েছে সেই বৃদ্ধের মৃতদেহটা। থপ করে সেটা পড়ল সামনের দিকে সেই পিশাচিনীর পায়ের কাছে। মুহূর্তের মধ্যে আমাদের অবাক করে দিয়ে সে নিচে ঝুঁকে পড়ল, আর তারপর মৃতদেহটা শরীর থেকে খুবলে খুবলে তুলে নিতে লাগলো মাংস। এবার বোধহয় শশীকান্ত নিজেই অবাক হয়েছিল, কারণ সে তখন পিছু হটতে শুরু করেছে। সে বলছে, লক্ষণ সুবিধার নয়। এই শ্মশানে ওই পিশাচিনী কোনোভাবে এসে বাসা বেঁধেছে। এইখান থেকে এই মুহূর্তে চলে যাওয়াই ভালো। একে অন্ধকার নেমেছে তার উপর। কথাটা বলেই শশীকান্ত কি একটা করল। মাটি থেকে খানিকটা ধুলো তুলে নিয়ে বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ে আমার গায়ে আর তার গায়ে ছড়িয়ে দিল। তারপর পিছন দিকে ঘুরে যত দ্রুত সম্ভব আমরা এগোতে লাগলাম গ্রামের পথের দিকে। বাকিরা কোথায় গেছে জানা নেই। জ্বলতে থাকা সেই চিতাটার এক পাশ থেকে চলে যাওয়ার সময় দেখলাম চিতার উপরেও চক্কর দিচ্ছে মাঝারি আকারের কয়েকটা বাদুড়। এখান থেকে শুনতে পেলাম সেই মেয়েটির অদ্ভুত গলায় হাসির শব্দ। একটানা কথাগুলো বলে থামলো নিশিকান্ত। আমি বললাম, তারপর? এই তো সবে শুরু। এরপর দিনের বেলাতেও ওই শ্মশানের মরা পোড়াতে গেলে কোনো না কোনো বিঘ্ন ঘটবেই। কোথাও কিছু নেই, অথচ গোটা আকাশ ভরে যায় মেঘে। তারপর শুরু হয় বৃষ্টি, আর তা না হলেও কিছুতেই চিতা জ্বলতে চায় না। যতই চেষ্টা করা হোক কিছুতেই কিছু হয় না। অন্ধকার না নামা পর্যন্ত চিতা জ্বলবে না। আর তারপরে সেই একই ব্যাপার। ক্রমে ক্রমে গ্রামের লোকেরা ওই শ্মশানে যাওয়া ছেড়ে দিল। কিন্তু হ্যাঁ, শ্মশানে যে ছিল সে কিন্তু শ্মশানেই রইল, গ্রামে কখনো এলো না। তখনও জয়ন্তপুরে যাওয়ার জন্য আমরা ওই মাঠের পথ ধরেই যেতাম। আর তারপরেই একদিন আমাদের গ্রামের বিনোদ ওই পথে জয়ন্তপুর রওনা দিয়ে রাতের বেলা হারিয়ে গেল। 3 দিন পরে বিনোদকে পাওয়া গেল জয়ন্তপুরের পথের কাছে। খালি গা, গোটা শরীরে দগদগে ঘা, পাগলের মতো কি সব বলছে। অনেক চেষ্টা করেও বিনোদকে সারানো গেল না। এই শুরু সাধু বাবা। তারপর থেকে কতজন যে ওই পথে গিয়ে হারিয়েছে আর কতজন যে পাগল হয়ে কোথায় কোথায় ঘুরছে সে কথা আপনাকে বলে বোঝাতে পারবো না। 2-3 বছর এমনিই চলল। তারপর থেকে 2 গ্রামের লোক মিলে আমরা ঠিক করলাম শশধরপুরের মাঠে কখনোই পা রাখা যাবে না। রাতের বেলা তো নয়, এমনকি দিনের বেলাতেও প্রয়োজন নেই। পাশের পথ ধরে একটু বেশি সময় ধরেই আমরা যাতায়াত করব না হয়। কিন্তু তুমি বলছিলে কয়েকদিন আগে এলে তোমার কোন এক ভাগ্নেকে নাকি বাঁচানো যেত, তার ব্যাপারটা কি? সবই ভাগ্য। ভাগ্য বলেই হয়তো মরতে এখানে এসেছিল। কতবার করে বলেছিলাম ফেরার পথে কোনোভাবেই যেন শশধরপুরের মাঠে পা না রাখে, কিন্তু বেটা আমার কথা শুনলই না। পা রেখেছিল আর তাতেই যেন উবে গেল ছেলেটা। সাধু বাবা 3 দিন ধরে জয়ন্তপুর, আশেপাশের গ্রাম, এমনকি দিনের বেলা লোকজন নিয়েও শশধরপুরের মাঠে পর্যন্ত গিয়ে তাকে খুঁজে এসেছি,
কিন্তু কোথাও পেলাম না। শ্মশানটাকে দূর থেকে দাঁড়িয়েও দেখেছি, কিন্তু না। তার মানে ওই পিশাচিনীর আগমনে শ্মশানটা এমনভাবে বদলে গিয়েছিল যে ওই শ্মশানের সংলগ্ন মাঠটাও হয়ে গিয়েছিল অভিশপ্ত। খানিকটা তাই, অন্তত তখনও পর্যন্ত আমি তেমনটাই মনে করেছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম ব্যাপারটা অতি জটিল। যাই হোক, সেদিন নিশিকান্তের বাড়িতেই রইলাম। নিশিকান্ত একা মানুষ, নিজের হাতেই রান্না বান্না করে আমায় খাওয়ালো। পরদিন সকালে নিশিকান্তের সঙ্গে গিয়ে পৌঁছালাম শশীকান্তের বাড়িতে। সেদিনের কথা তুলতেই শশীকান্তর মুখটা কেমন যেন হয়ে এলো। সে বলল, কি দরকার এখন ওসব কথা তুলে? হ্যাঁ, আমাদের কপালে যখন দুঃখ আছে তখন তা নিয়ে থাকতে হবে। ওই মাঠে পা না রাখাই ভালো। তাছাড়া ওই মাঠে পা রাখতেই হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু এভাবে চুপ করে বসে থেকে তো কিছুই হবে না। ওই মাঠে কি আছে, আর শ্মশানে ওই পিশাচিনী এলোই বা কিভাবে? তা খুঁজে বের করে এই সমস্যার সমাধান তো করতে হবে, তাই না? মৃত্যুকে যে বড় ভয় পাই আমরা সাধু বাবা। ছেলে পুলে নিয়ে বাস করি, যদি আমাদের কিছু হয়ে যায় তখন না খেতে পেয়ে মরবে সবাই। বুঝতে পারলাম তাদের চুপ থাকার আসল কারণ হলো পিছু টান, কিন্তু নিশিকান্তের তো পিছু টান নেই। তাই সে বলল, সাধু বাবা, আপনি যদি ওই শ্মশানে যেতে চান তাহলে আমি আপনার সঙ্গে যাব। তবে হ্যাঁ, প্রথমে ওই শ্মশানের দিনের বেলায় গিয়ে দেখে আসতে হবে সবকিছু। রাতের বেলায় এমনিতেই ওই পথে কিছু দেখা যায় না। নিশিকান্ত নাছোড়বান্দা দেখে একসময় শশীকান্ত নিজেও যোগ দিতে চাইলো আমাদের সঙ্গে। গ্রামের আর কাউকে ব্যাপারটা জানানো হলো না, তাহলে তারা ব্যাগরা দিতে পারে। একেই আমি বাইরের মানুষ, তার উপর এখানে এসে ওই শ্মশানে যাব বলে ঠিক করেছি। এইসব কথা শুনলে অনেক কিছুই হতে পারে, তা ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। তাই সেদিনই দুপুরের দিকে ওদের দুজনকে নিয়ে রওনা দিলাম শশধরপুরের সেই শ্মশানের উদ্দেশ্যে। কিন্তু আপনার কথা যতটা শুনেছি, পিশাচ কিংবা কোনো অশুভ শক্তি অকারণে তো কোনো স্থানে একা একা আসবে না। তাকে নিশ্চয়ই কেউ আহ্বান করে এনেছিল। কিন্তু শ্মশানে যদি কেউ না থাকে, তাহলে তাকে আহ্বান করেছিল কে? তাকে যে নিম্ন স্তরের তান্ত্রিক আহ্বান করেছিল, সেই তান্ত্রিকের অন্তিম পরিণতি ভালো হয়নি, আর সে কারণেই এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছিল সেই শ্মশানে। তিনজন মিলে দিনের বেলা শশধরপুরের মাঠটাকে কোনাকুনি ভাবে ধরে পশ্চিম প্রান্তে গিয়ে উঠলাম, এই শ্মশানের কাছে। নিশিকান্ত মিথ্যে বলেনি। মাঠের জমি থেকে শ্মশানের জমি খানিকটা উঁচুতে। খানিকটা উপরে উঠতেই বোঝা গেল আসলে ব্যাপারটা তেমন নয়। জমিটা এখানে সামান্য উঁচু হয়ে আবার সামান্য নেমেছে নিচের দিকে, অর্থাৎ এই উঁচু ঢিবিটা হলো শ্মশানের গণ্ডি। পরে শুনেছিলাম কোনো এক সময় ওই শ্মশানের এলাকায় বড় এক দিঘি ছিল, তারপর তার জল শুকিয়ে দিঘি বুঝতে বুঝতে ওই শ্মশান হয়েছে। তা সেসব অনেক বছর আগের কথা। শ্মশান দেখে কিন্তু বুকের ভিতরটা সত্যি কেমন করে উঠল। যত দূর চোখ যায় ধুধু ভূমি, তার মাঝে এখানে ওখানে পুরো কাঠের টুকরো, ভাঙা হাড়ের টুকরো, এই সমস্তই পড়ে আছে। নোংরা যাকে বলে আর কি। বহুদূর পর্যন্ত কোথাও একটা গাছও নেই, শুধু শ্মশানের এক পাশে একটা মস্ত বড় বেল গাছ। এই বেল গাছটা এমনভাবে সেখানে দাঁড়িয়ে রয়েছে যেন এইমাত্র কেউ বেল গাছটাকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে। শ্মশানের বাতাস প্রচণ্ডই ভারী। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম চারপাশ থেকে কি যেন একটা চেপে ধরতে চাইছে আমাদের। নিশিকান্ত আর শশীকান্ত আমার পিছনেই ছিল। শুনতে পেলাম শশীকান্ত বলছে, বাতাস ভালো নয় নিশি, বাতাস ভালো নয়। এই শ্মশানে না এলেই বোধহয় ভালো হতো। বুঝলাম শশীকান্ত অনেক কিছুই জানি। সে কথা নিশিকান্ত মিথ্যে বলেনি, না হলে বাতাস অনুভব করে এমনটা বলে দেওয়া সবার কাম্য নয়। কিন্তু আমার নজর তখন অন্যদিকে। শ্মশানের মাটি দেখে চলেছি আমি। আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে। হঠাৎ করেই কোথা থেকে যেন একটা কালো রঙের বাদুড় আমার মাথার উপর পাক খেতে লাগলো।
বাদুর অতি অশুভ প্রাণী, তার ডানার হাওয়া গায়ে লাগলেও বিপদ হতে পারে। বাদুরটা যে কোনো সাধারণ বাদুরের থেকে বেশ খানিকটা বড়, মাথার উপর চক্কর খাচ্ছে আর মাঝে মাঝে নিচের দিকে নেমে আসছে। নিশিকান্ত তাকে তাড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু আমি সোজা তাকালাম তার চোখের দিকে। প্রথমত দিনের বেলা বাদুর এমন ভাবে বাইরে বেরোয় না, তাছাড়া ওই মস্ত বড় বাদুরটার দৈর্ঘ্য যে কোনো বাদুরের চেয়ে প্রায় দ্বিগুণ, আর তার দুটো চোখ ওই দিনের আলোতেও লাল টকটক করছে। নিশিকান্তকে হাত দিয়ে থামিয়ে দিলাম। শশীকান্ত কিছু বুঝতে পেরেছিল। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে এক গুপ্ত মন্ত্র পড়তে পড়তে খানিকটা ধুলো তুলে নিলাম মাটি থেকে। মন্ত্র পড়তে পড়তে সেই ধুলো বাদুরের গায়ে ছুটতে যাব, এমন সময় পিছন থেকে শশীকান্ত বলল, কাজ হবে না সাধু বাবা, এই স্থান এতটাই অশুভ হয়ে গেছে যে এখানে কোনো মন্ত্র বা তন্ত্র শক্তি কাজ করে না। শশীকান্ত যে মিথ্যে বলেনি তা বুঝতে পারলাম। অচিরেই ধুলো ছুড়ে দেওয়ার পরেও বাদুরটা কিন্তু সেখান থেকে সরল না। অথচ যে গুপ্ত মন্ত্র উচ্চারণ করেছি তাতে যে কোনো অশুভ শক্তি ওই ধুলোর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই তা কাজ করতে শুরু করবে। বুঝতে পারলাম জীবনে যতগুলো অদ্ভুত অশুভ স্থানে পৌঁছেছিলাম, যেখানে মন্ত্র বা তন্ত্র শক্তি কাজ করে না, তাদের মধ্যেই শ্মশান হলো এক জায়গা। দেখো, ওই পিশাচিনী যদি এখানে আসে তাহলে তার কিন্তু একটা ভিত্তি থাকা দরকার, আর সেই ভিত্তিটাই আমি কিন্তু খুঁজতে চাইছি। আমার কথা শেষ হলো না, তার আগেই নিশিকান্ত চিৎকার করলো, সাধু বাবা, সাধু বাবা, সরে যান। নিশিকান্তের গলা শুনে পিছনের দিকে তাকাতেই দেখি একটা কুচকুচে কালো রঙের গরু কোথা থেকে যেন হঠাৎ করে এসেছে, আর সেটা ছুটে আসছে আমারই দিকে। এতটাই কাছে এসে পড়েছে সেই গরুটা, আমি যে সেখান থেকে সরে যাব সে সময়টুকুও পাচ্ছি না। তার খাঁড়া শিং দুটো সোজা আমার পেট লক্ষ্য করে এগিয়ে এসেছে। বুঝতে পারছি আমায় সরিয়ে দেওয়াই তার লক্ষ্য, কিন্তু তার আগেই একটা খুব জোরে ধাক্কায় পড়ে গেলাম মাটির উপরে। শশীকান্ত ছুটে এসে আমায় ধাক্কা দিয়ে ফেলেছে, কিন্তু সে নিজেকে পুরোপুরি ভাবে বাঁচাতে পারেনি। এই গরুটার লম্বা শিংয়ের তার হাতের কাছটায় খোঁচা লেগেছে, গল গল করে রক্ত বেরুচ্ছে। গরুটাও যেন শিকারভ্রষ্ট হয়েছে, এমন ভাবে আবার পিছনে ঘুরে তাকিয়েছে। আমি গরুটার চোখের দিকে তাকিয়ে দেখি তার দুই চোখ লাল, তাই চিৎকার করে বললাম, সরে যাও, সরে যাও ওখান থেকে। শশীকান্ত সরল না। ততক্ষণে কোমর থেকে সে কি যেন একটা বের করে ফেলেছে। গরুটা আরো একবার ছুটে আসতে না আসতেই তার হাতে থাকা লাল রঙের দড়িটার একটা প্রান্ত কোনো রকমে পেঁচিয়ে দিয়েছে গরুটার গলায়। আর তারপরে সেই অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। ওই পাতলা দড়িটা দিয়ে গরুর গলায় ফাঁস লাগিয়ে শশীকান্ত প্রাণপণে টানছে, আর একটা মানুষের গায়ের সামান্য জোরে ওই দশাশই চেহারার কালো গরুটা ততক্ষণে মাটির উপরে লুটিয়ে পড়েছে। দুজোড়া পা ছুটছে, প্রাণপণে মাথা ঝাঁকিয়ে শশীকান্তকে সরিয়ে ফেলবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শশীকান্তের হাত থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। আমিও এগিয়ে গেলাম, কিন্তু গরুটার গায়ে হাত রাখতে যাওয়ার আগেই চোখের সামনে একটা ব্যাপার ঘটে গেল। সে কথা এখন বলতে গেলে আমি নিজেও যেন বিশ্বাস করতে পারছি না। শশীকান্তের দড়ির বাঁধনে থাকা গরুটার শরীরটা চোখের সামনে যেন গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিশে গেল। শশীকান্ত প্রাণপণে হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে সে বলল, এভাবে হবে না সাধু বাবা, এখানে এভাবে এসে শুধু শুধু আমাদের নিজেদের জীবন নষ্ট করে লাভ নেই। ফিরে চলুন, প্রস্তুতি না নিয়ে এখানে এখানে আসা যাবে না। বেশ, তাহলে ফিরে চলো। তবে এই শ্মশানে যে আছে তাকে কিন্তু এত সহজে রেহাই দেওয়া যাবে না। শশীকান্ত হাসল। তার মুখে যে হাসিটা আমি দেখতে পেলাম তাতে মিশে আছে এক প্রচন্ড রাগ আর প্রতিশোধ স্পৃহা। তার হাত থেকে তখনও বেরিয়ে আসছে লালচে রক্ত। ঢিবি পর্যন্ত এসে গেছি, এমন সময় শশীকান্ত পিছনের দিকে আঙুল তুলে দেখালো। তাকিয়ে দেখি সেই বেলগাছটার তলায় এখন কে যেন দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আর তার মাথার উপরে উঠছে একটা কালো বাঁদুর। 10 বছর আগে এক সাধু এসেছিল এই শ্মশানে। আমি নিজে তাকে না দেখলেও তার কথা শুনেছিলাম।
এই সাধু এই শ্মশানে আসার প্রায় মাস দুয়েক পর থেকেই কিন্তু এসব শুরু হয়, অথচ সেই সাধুকে এই শ্মশান থেকে ফিরে যেতে কেউ দেখেনি। এখান থেকে ফেরার রাস্তা হয় জয়ন্তপুর, না হলে শশধরপুর, কিন্তু দুই গ্রামের কেউ কিন্তু তাকে ফিরতে দেখেনি। তাছাড়া এই যে এই মাঠের সীমানার কাছে যে বাড়িঘরগুলো আছে, তাদের মধ্যে অনেকেই ও পাশে জমিতে কাজ করে সকাল থেকে বিকেল পর্যন্ত। একমাত্র রাত না হওয়া অবধি তারা কিন্তু এখানেই থাকে, তারাও কিছু দেখেনি। তার মানে তুমি বলতে চাইছো সেই সাধু ওই শ্মশান থেকে ফিরে যায়নি, কিন্তু 10 বছর ধরে সেই সাধু এখানে কি করছে? বেঁচে থাকলে তো ফিরে যাবে। আপনি বুঝতে পারছেন না সাধু বাবা, ওই পিশাচিনী কেন এত ভয়ঙ্কর হয়ে উঠেছে? ওই পিশাচিনী মুক্ত হয়ে গেছে। আমার মনে হয় সেই সাধু ওই পিশাচিনীকে কোনো কারণে আহ্বান করেছেন, কিন্তু তার বন্ধন কেটে সে তাকেই হত্যা করেছে। আর তারপর তাহলে তোকে কবজা করার তো একটা মাত্রই পথ, ওকে আবার নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ না করতে পারলে কিছুতেই ওকে আয়ত্তে আনা যাবে না। ও এক মুক্ত পিশাচিনী, ওর চৌহদ্দি ওই শ্মশান অবধি। কিন্তু শশধরপুরের মাঠে তাহলে এমন কি হয়? শ্মশানে তার ক্ষমতা অনেক বেশি। অন্ধকারে সে ক্ষমতা শ্মশান পেরিয়ে গোটা মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে বোধ করি। শ্রীকান্তর সঙ্গে বেশ কিছুক্ষণ এ বিষয় নিয়ে কথা হলো। নিশিকান্ত অনেক কিছু বুঝলো, অনেক কিছুই বুঝলো না। শ্রীকান্তর এত জ্ঞানের কারণ বুঝতে পারলাম। প্রায় 10 বছর সে সাধু সঙ্গ করেছে। তাছাড়া মাঝে মাঝে সে এখানে ওখানে বেরিয়ে পড়ে, সাধু সঙ্গে লেগে যায়। বিয়ে করেনি, অনেক চাষেরই জমি আছে, তার আরো 2 ভাইও আছে, তারাই সব দেখাশুনো করে। তবে শ্রীকান্ত হলো খামখেয়ালি সাধু, যখন ইচ্ছে হয় তখন বেরিয়ে পড়ে, আবার যখন ইচ্ছে হয় না তখন ওই সংসারেই ফিরে আসে। অনেকটা ওই আমারই মতো। তাহলে কি করা যায় সাধু বাবা? হিসেব করে দেখলাম 2 দিন পরে রাতের বেলায় প্রশস্ত তিথি আছে। এই তিথিতে একটা বিশেষ পুজো করে আমরা শ্মশানে প্রবেশ করতে পারব। তখন সেই অশুভ শক্তির ক্ষমতা সামান্য কম হবে, আর সেই সময়টাই হবে তাকে আয়ত্তে আনার উপযুক্ত সময়। কিন্তু তার আগেই পিশাচিনীর ব্যাপারে ভালো করে জানতে হবে। পরদিন সকালে শশীকান্ত আমায় আর নিশিকান্তকে নিয়ে গেল সেই জয়ন্তপুরের এক বৃদ্ধ পুরোহিতের কাছে। সেই পুরোহিত সমস্ত কথা শুনে বলল, ও হলো রক্ত পিশাচিনী। রক্ত পিশাচিনী অনেক রকমের হয়, বুঝলে বাবারা। ওকে আহ্বান করতে হয় রক্ত দিয়ে। টানা 13 দিন সারা রাত বসে কাল বিষাদ খেয়ে নিজের রক্ত দিয়ে আহ্বান করতে হয়। রক্ত পিশাচিনীর সঙ্গে থাকে কালো বাদুর। সেই বাদুর জীবন্ত অথবা মৃত মানুষের শরীর থেকে রক্ত শুষে নেয়, আর সেই মৃতদেহের মাংস ভক্ষণ করে ওই পিশাচিনী। একবার সে তান্ত্রিকের বাঁধন থেকে মুক্ত হলে সহজে আর নিজের স্থানে ফিরতে চায় না। তখন তাকে ফিরিয়ে দেওয়ার একমাত্র রাস্তা হলো আবার সাধনা করে তাকে আয়ত্তে আনা। কিন্তু সাধনা করতে গেলে তো করতে হবে ওই শ্মশানে কিংবা ওই মাঠে। রাতের বেলা ছাড়া তো সাধনা করাও যাবে না। আর সাধনা কদিন করতে হবে? একদিনে সাধনাতেই ফল লাভ করতে পারবে, এ বিষয়ে আমি খানিকটা জানি। সে পদ্ধতি আমি তোমাকে শিখিয়ে দেব। তবে সাবধান, একদিনে সাধনা করতে হলে কিন্তু পুরো রাত ধরে সাধনা করতে হবে, সূর্য ডোবার পর থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত। আর সেই সময়ও কিন্তু অনেকভাবে সাধনা ভঙ্গ করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, সাধককে সরাসরিভাবে স্পর্শ করতে পারবে না। তোমরা যদি মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করে তারপর সেই কবচ ধারণ করে রাখো, তাহলে সে তোমাদের স্পর্শ করতে পারবে না, তবে নানাভাবে ভয় দেখাবে। মহামৃত্যুঞ্জয় কবচ আপনি তৈরি করতে পারবেন? এই কবচ আমি তৈরি করতে পারবো। 2 দিন পরেই রয়েছে প্রশস্ত তিথি। কাল রাতে সেই কবচের ব্যবস্থা আমি করব। তারপর পরশুদিন রাতের বেলা কিন্তু সেই সাধনা। তবে সাধনা করবে কে?
শশীকান্ত, আমি করব নাকি তুমি? সে সাধনা শশীকান্ত করুক, শশীকান্ত এ বিষয়ে জানে। আর তাছাড়া শশীকান্ত আমার শিষ্যের মতো, আমি তাকে অনেক কিছু শিখিয়েছি। তবে তোমার মধ্যেও বেশ কিছু ক্ষমতা আছে আমি দেখতে পাচ্ছি। তোমার অনেক উচ্চ মার্গের আত্মাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। শুধু তাই নয়, এমন কারোর দেখা তুমি পেয়েছো যার দেখা সহজে পাওয়া যায় না। আর তুমি ভেবো না তুমি এমনি এমনি এ গ্রামে এসেছো, সময় তোমাকে এখানে নিয়ে এসেছে। তোমার হাত ধরেই ওই রক্ত পেশাচিনির মুক্ত হবে ওই শ্মশান থেকে। কিন্তু হ্যাঁ, তোমাদের মধ্যে যে কোনো একজনের কিন্তু বিপদ হতে পারে। কার বিপদ হবে সে কথা আমি বলতে পারবো না। পুরোহিতের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেলাম আমরা। আমাদের তিনজনের মধ্যে যে কোনো একজনেরই বিপদ হতে পারে, কিন্তু কার বিপদ হবে? শশীকান্ত যদি সাধনা করে তার বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি আর নিশিকান্ত মিলে তাকে রক্ষা করব, কিন্তু বিপদ কেন হবে? মহামৃত্যুঞ্জয় কবচ যদি সঙ্গে থাকে তাহলে... পুরোহিত সে কথা আর ভেঙে বললেন না। তিনি তার বদলে বললেন, সেই পিশাচিনী যার দেখা সে একবার পেয়েছিল সেই কথা। পুরোহিত মশাই এলোমেলোভাবে সেসব কথা আমায় বলেছিলেন। সে কথা তোমরা এভাবে বুঝতে পারবে না। আমি তোমাদের সহজভাবে সে কথা বলি, শোনো। এ কথা বলে তারানাথ চুপ করল। পাসিং শোয়ের প্যাকেট থেকে আরও একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়া ছাড়ল। আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ, যেন মনে হলো আকাশের গায়ে কি একটা খুঁজে চলেছে সে। আজ থেকে প্রায় 7 বছর আগে পুরোহিত মশাই সেই রক্ত পিশাচিনীর কথা জানতে পেরেছিলেন। কিন্তু পুরোহিত মশাইয়ের বয়স হয়েছে, তাছাড়া ওই সাধনার কাজ একা হাতে করা সম্ভব নয়। এমন কাউকে সঙ্গে নেওয়া দরকার যার মধ্যে রয়েছে একনিষ্ঠতা, ক্ষমতা। তার চেয়ে বড় কথাই সমস্ত কিছুর জন্য সঠিক সময় এবং সঠিক মানুষ প্রয়োজন পড়বে। সেই অভিজ্ঞ মানুষ তিনি নন, তিনি সেটা বুঝতে পেরেছিলেন। এখনো সেই সঠিক সময় আসেনি এও তিনি বুঝেছিলেন। তবুও সেই গ্রামেরই এক তান্ত্রিকের জোড়াজুড়িতে একদিন রাতের বেলা সেই তান্ত্রিকের সঙ্গে তিনি গিয়ে পৌঁছেছিলেন শশধরপুরের শ্মশানে। শশধরপুরের শ্মশানের থেকে শশধরপুরের মাঠ রাতের বেলা আরো ভয়ানক জায়গা। দেহবন্ধন করা অবস্থায় ওরা দুজন মিলে জয়ন্তপুর থেকে প্রবেশ করে শশধরপুরের মাঠে। এই মাঠ পেরিয়ে পশ্চিমে শ্মশানের দিকে যাত্রা শুরু করে ওরা। বেশ কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ ওদের কেমন যেন অস্বস্তি শুরু হয়। সেই তান্ত্রিক বলে ওঠে, পুরোহিত মশাই, আপনি আমার সামনে সামনে হাঁটুন তো। কেন যেন মনে হচ্ছে আপনি আমার পিছনে পিছনে চলছেন, অথচ আমার সামনে কেউ যেন হেঁটে যাচ্ছে। সে কি কথা? আমি তো তোমার পিছনে পিছনে চলেছি। তোমার সামনে কেউ হাঁটবে কি করে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আপনি বুঝতে পারছেন না, ওরা আমাদের আশেপাশেই রয়েছে। এ পথে যাতে আমরা না যাই তাই ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছে। তাছাড়া আজ অমাবস্যা। এখনো আমার কথা শোনো। এই অমাবস্যায় ওদের জন্য প্রশস্ত সময়। এই সময় পৃথিবীতে ওদের ক্ষমতা কিন্তু বহুগুণ বেড়ে যায়। একবার শ্মশানে প্রবেশ করলে দেহ বন্ধন কিন্তু কোনো কাজে লাগবে না। আর মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করতে তো একটু সময় লাগবে। পুরোহিত মশাই, আমার মেয়েটা মরেছে, আমি তখন গ্রামে ছিলাম না। মেয়েটা পাগল হয়ে গিয়েছিল চোখের সামনে। মেয়েটাকে অমন অবস্থায় দেখেছি। পাগল হয়ে মেয়েটা আমাদের এই গ্রামের ওই গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল। সে কথাটা আপনি নিজেও জানেন। আমি জানি, কিন্তু পাগলামি করো না। এখন ওখানে গিয়ে সত্যি সত্যি আমরা কিছুই করতে পারবো না। পুরোহিত মশাইয়ের কথা সে শোনে না। মেয়ের শোকে সে তখন পাগল হয়ে গেছে। পথ চলতে চলতে এবার পুরোহিত মশাই
নিজেও বুঝতে পারলো যে মনে হচ্ছে তার পিছন পিছন কেউ হেঁটে আসছে। তার হাতে লণ্ঠন ছিল। লণ্ঠনটা উপরে তুলতেই যে দৃশ্য তিনি দেখলেন তাতে ভয়ে আতঙ্কে কাঁটা হয়ে গেলেন তিনি। ওদের ঠিক মাথার উপরে শূন্যে ভেসে চলেছে একটি মেয়ে। বিশাল তার চেহারা, তার দুই সাদা ফ্যাকাশে মণিহীন চোখে সে তাদেরকেই দেখছে। ওদের দিকে তাকিয়ে সাদা ঝকঝকে দাঁতের শাড়ি বের করে হাসছে। এই দাঁতের কষ বেয়ে রক্ত নেমে আসছে। তার পরনে কোনো রকমে জড়িয়ে রাখা একটা কাপড়। এই কাপড় থেকে তার শরীরের অর্ধেকটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। আর সেই চোখের দৃষ্টি, মুখের হাসি আর মাথার এলোমেলো লম্বা চুল দেখে পুরোহিত মশাই ভয় কেঁপে উঠেছিলেন। তান্ত্রিককে সে কথা বলতে সেও মুখ তুলে তাকায়, কিন্তু পরক্ষণেই রাগে সে যেন ফেটে পড়ে। তবে রে পিশাচি মাগি, তোর জন্য আমার মেয়েটা মরেছে। তোকে আমি ছাড়বো না। তুই যতই শক্তিশালী পিশাচিরই হোস না কেন, তোকে আমি ছাড়বো না। কথাটা বলে তান্ত্রিক পাগলের মতো ছুটতে শুরু করে সামনের দিকে। ততক্ষণে সেই মেয়েটি বাতাসে ভর করে এগিয়ে চলেছে সেই শ্মশান ঘাটের দিকে। পুরোহিত মশাই পিছন থেকে চিৎকার করে ডাকে, দাঁড়াও, যেও না, যেও না। একবারও তোমাদের শ্মশানে নিয়ে ফেলতে পারলে সহজে ওখান থেকে আর ফিরতে পারবে না তুমি। কিন্তু তান্ত্রিক তার কথা শোনে না। সে ততক্ষণে ছুটতে ছুটতে সেই মেয়েটির পিছু পিছু শ্মশানের কাজ পর্যন্ত চলে গেছে। শ্মশানের উঁচু ঢিবি পর্যন্ত তাকে যেতে দেখেছিল পুরোহিত মশাই। তারপরে আর কিছুই দেখেনি। শুধু সেদিন সেখান থেকে একটা মরণ আর্তনাদ শুনতে পেয়ে পিছনে ঘুরে ফেরার পথ ধরেছিল সে। কথা শেষ করে পুরোহিত মশাই বললেন, চোখের সামনে একজনকে মরতে দেখেছি। পরদিন জয়ন্তপুরে প্রবেশের পথে তার ছিন্ন ভিন্ন লাশটা পড়েছিল। আরো কত লোক যে ওই পথে মরেছে, হারিয়েছে আর পাগল হয়েছে, সে কথা আলাদা করে আর নাই বা বললাম। তাই শশীকান্ত এর আগে অনেকবার বললেও তাকে আমি কখনোই ওই পথে যেতে দিইনি। কিন্তু আজ তোমায় দেখে মনে হচ্ছে তোমরা পারবে। আচ্ছা, সেই পিশাচিনীর কি সত্যিই এত ক্ষমতা ছিল যে এত চেষ্টা করেও ওরা তাকে হারাতে পারছিল না? ক্ষমতা আসল কথা নয় হে, আসল কথা হলো ওই শ্মশান ভূমি। ওই শ্মশান ভূমি এবং তার আশেপাশের এলাকা সে এমনভাবে অশুভ করে ফেলেছিল যে সেই স্থানে কোনো শুভ কাজ সহজে করা যেত না। বিশেষ কিছু পুজো করে তারপর ওই স্থানে গেলে তবেই তাকে হারানো সম্ভব। এই কারণেই সেই পুরোহিত মশাই বারবার আমাদের বেশ কয়েকটা কথা বলে দিয়েছিলেন। পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে সেদিনের মতো আমরা ফিরে এলাম। শশীকান্ত চলে গেল নিজের বাড়িতে, আমি আর নিশিকান্ত ফিরে গেলাম তার বাড়িতে। সেদিন রাতের বেলা নিশিকান্তের সঙ্গে তার বাড়ির দাওয়ায় বসে আছি, আর নিশিকান্ত বলল, সাধু বাবা, আপনার কি সত্যি সত্যি মনে হয় ওই শ্মশানকে আপনি মুক্ত করতে পারবেন? ওখানে যে পিশাচিনীকে আমি দেখেছি তাকে সত্যি সত্যি ওইখান থেকে সরানো যাবে? দেখো, চেষ্টা তো আমাদের করতেই হবে। চেষ্টা না করে তো কিছুই বলতে পারবো না, তাই না? কিন্তু আমি একটা কথা বলি, শোনো। ওই দিন রাতে তুমি আমাদের সঙ্গে বরং যেও না। শশীকান্ত সাধনা করলে আমি তাকে রক্ষা করব, কিন্তু তুমি সেখানে গিয়ে কি করবে বলো তো? শুধু শুধু যদি তোমার কোনো বিপদ হয়। আপনি কি কথা বলছেন? আপনি আমাদের গ্রামের বাইরে থেকে এসেছেন, অথচ এখানে আসার পর আপনি এই বিপদের মধ্যে নিজেকে ঠেলে দিতে পারছেন, আর আমি পারবো না? অনেক চেষ্টা করার পরেও নিশিকান্তকে বোঝাতে পারলাম না। নিশিকান্ত বলল, আপনি কি ভাবছেন বলুন তো? আমি কি কাউকে হারাইনি? তখন আমার সবে সবে বিয়ে হয়েছে। বিদ্যাধরপুরে আমার বউয়ের বাপের বাড়ি। কতদিনই বা হয়েছে, আর ওই দিন 7 মতো হয়েছে। তখন সবে সবে শশধরপুরের ওই শ্মশান আর মাঠের সমস্যা শুরু হয়েছে। একদিন জয়ন্তপুর যাওয়ার কথা ছিল আমার। সেদিন আমার ধুম জ্বর।
আমার বউয়ের এক ভাই এসেছে তার গ্রাম থেকে। জয়ন্তপুর গিয়ে ওখান থেকে আমার এক আত্মীয়ের বাড়ি থেকে কিছু টাকা আনতে হবে। পরদিন সকালেই সেই টাকা আমার প্রয়োজন। আমার স্ত্রীর ভাইকে পাঠানো যায়, কিন্তু সে ছেলে মানুষ, একা একা যাবে। তাই ঠিক হলো আমার স্ত্রী কমলা আর তার ভাই দুজন মিলে একসঙ্গে যাবে। বিকেল বিকেল বেরিয়ে ওখানে চলে যাবে, তারপর সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবে। তখন তো আর সন্ধ্যের পর শশধরপুরের মাঠের ভয় তেমন ছিল না, সে তো হয়েছে অনেক পরে। তবুও পঁই পঁই করে বউকে সাবধান করে বললাম, ভালো করে শোনো, কোনো মতেই ওই মাঠে নামবে না, তুমি যা চঞ্চল মেয়ে। তুমি কি ভাবো আমি ওসব ভয় পাই নাকি? তোমাদের ওসব ভয়ের কথায় আমাদের মোটেও ভয় হয় না। ওখানে কিছুই নেই, তোমরা এমনি এমনি ভয় পাও। ভালো হবে না বলে দিচ্ছি। এই তুই সঙ্গে সঙ্গে থাকবি, দেখবি কোনো মতেই যেন মাঠে না নামতে পারে তোর দিদি। তোরা ওই মাঠের পাশের পথ ধরে সোজা চলে আসবি, বুঝলি? একদম দেরি করবি না, আর যদি রাত হয়ে যায় সেখানেই থেকে যাবি। কমলা আমার কানের কাছে মুখ এনে বলল, একটা রাত আমায় ছাড়া থাকতে পারবে তো? তখন কি আর জানতাম কমলার সঙ্গে সেটাই শেষবারের মতো দেখা। গভীর রাত্রে কমলার ভাই ছুটতে ছুটতে এসে দরজার উপর ধাক্কা দিতে লাগলো। জ্বর অবস্থায় কোনো রকমে দরজা খুলে দেখি তার গোটা শরীর ঘামে ভেজা, প্রচণ্ড হাঁপাচ্ছে। আমায় দরজা খুলতে দেখেই সে দরাম করে মেঝের উপরে ছেড়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলল। ততক্ষণে যা বোঝার বুঝতে পেরে গেছি। মাথার ভিতর কেমন সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, পাগলের মতো লাগছে আমার। আশেপাশে সবাইকে ডেকে তুললাম। ভাইয়ের জ্ঞান ফেরানো হলো। ওকে জিজ্ঞাসা করতেই ও শোনালো এক আশ্চর্য কথা। ফেরার সময় সন্ধে নামছে দেখে সে নাকি কমলাকে বলেছিল সে রাতটা ওখানেই থেকে যেতে, পরদিন ভোর ভোর বেরিয়ে আসবে। কিন্তু কমলা ওর কথা না শুনে ওকে বলল, তুই চল, শশধরপুরের মাঠে কি আছে তা আমি দেখব। ওর জন্যই তো এত জোর করে এই সময় এলাম, না হলে অন্য সময় হলে তো উনি আমাকে আসতেই দিতেন না। কথায় কথায় তার ভাই তাকে নিরস্ত্র করার চেষ্টা করছিল, কিন্তু সে তার কথা শোনেনি। বড় চঞ্চল মেয়ে, উড়নচণ্ডী যাকে বলে। সে কথা আমি আগেই শুনেছিলাম। জয়ন্তপুরের কাছে এসে গ্রামের পথ ধরেই ফিরছিল ওরা। কি মনে হতেই সেই আঁধারের মধ্যেই হেরিকেনটা ভাইয়ের হাতে দিয়ে সে নেমে পড়ে মাঠের মধ্যে। সে তার ভাইকে চিৎকার করে বলল, এই দেখ, মাঠে নামলাম। কোথায়? কিছুই তো হলো না, শুধু শুধু ওরা সকলে ভয় পায়, বুঝেছিস? এই কথাটুকুই শুনতে পেয়েছিল তার ভাই, তারপরে আর কিছুই শুনতে পায়নি। বারবার চিৎকার করে দিদিকে ডেকেও সাড়া না পেয়ে সে ওই পথ ধরেই ছুটতে ছুটতে চলে আসে। একবার মাঠে নামার কথা ভেবেছিল ঠিকই, তখন আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় মস্ত বড় কালো মতো কি একটা মাঠের আকাশের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। সেটা দেখেই সে আর মাঠে নামার সাহস করতে পারেনি। গ্রামের পথ ধরে ছুটতে ছুটতে কোনো রকমে আমার বাড়ি পর্যন্ত আসতে পেরেছিল, তারপরেই জ্ঞান হারিয়ে ফেলেছে। যখন সে জ্ঞান হারায় তখন তার মুখে গ্যাঁজলা উঠেছিল। প্রচণ্ড ভয়ে ওর প্রায় আধমরা অবস্থা হয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে ওর জ্ঞান ফিরিয়ে ওর কাছে দুজনকে রেখে আমরা এসেছিলাম ওই শশধরপুরের মাঠে। আর সেখানে দাঁড়িয়ে দেখেছিলাম কালো মেঘের মতো সেই মস্ত বড় একটা কি যেন আকাশের গায়ে ভেসে বেড়াচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো তোমার বউ ওই শশধরপুরের মাঠে গিয়ে হারিয়ে গিয়েছে, তাকে আর খুঁজে পাওনি? একটা ম্লান হাসি হাসলো নিশিকান্ত। তার চোখের কোণে জল চিকচিক করে উঠছে। বুঝতে পারলাম এতদিন আগের ঘটনাটা মনে করে নিশিকান্তের মনে স্বজন হারানোর শোকটা আবার ব্যথা দিচ্ছে। মানুষটা একা থাকে, এ কারণেই বোধ হয় সদ্য বিবাহিত স্ত্রীকে বড় বেশি ভালোবেসে ফেলেছিল। পুরুষ মানুষের মন শক্ত পাথরের মতো,
সেই পাথরেও যে মাঝে মাঝে দু একটা ছিদ্র হয়ে যায়, সে ছিদ্র কখনো ভরাট হয় না। নিশিকান্তকে দেখে সে কথা বুঝতে পারলাম। সে মুখে কিছু বলল না, তবে বুঝতে পারলাম আর সে কমলাকে দেখতে পায়নি কোনো দিনও। বেশ, আমি তোমায় সেখানে নিয়ে যাব, কিন্তু বিপদ বুঝলে কিন্তু প্রথমেই তুমি সেখান থেকে চলে আসবে, আমাদের জন্য অপেক্ষা করবে না, কেমন? কাল রাতেই আমি 3টে মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করব, আমাদের 3 জনের জন্যই। পরদিন মহামৃত্যুঞ্জয় কবচ তৈরির জন্য পুজোর সামগ্রী জোগাড় করা হলো। এদিকে শশীকান্ত নিজের মতোই সাধনার জন্য প্রস্তুত হচ্ছিল। মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করা সহজ ব্যাপার নয়, তবে এই প্রক্রিয়া আমার জানা ছিল। গোটা দিন ব্যয় হলো। সন্ধ্যের দিকে পুজো আর্চা করে এসে কবচ প্রস্তুত করা হলো। সন্ধ্যের দিকে শশীকান্তও একবার এলো। পরের দিনের জন্য সমস্ত কিছু সে তৈরি করে ফেলেছে। শ্মশান যাওয়ার আগে গ্রামের ওই শশধরপুরের মাঠের বাইরের দিকটায় একটা পুজো করতে হবে। তারপর সেই পুজো শেষ করে মাঠের ভেতরে প্রবেশ করতে হবে। সন্ধ্যাবেলা সমস্ত কিছুই তৈরি হয়ে গেছে। এমন সময় গ্রামের কয়েকজন লোক এসে ঢুকলো এই বাড়িতে। নিশিকান্ত, কি ব্যাপার? ওই সাধুকে নিয়ে দিনের বেলা নাকি ওই শশধরপুরের শ্মশানে গিয়েছিলি? কি ব্যাপার বলতো? আমরা যে ভালোভাবে বেঁচে আছি, সেটা কি সহ্য হচ্ছে না তোর? সহ্য হবে না কেন? সাধুবাবু ওই শ্মশানকে বিপদমুক্ত করে সেখান থেকে পিশাচিনীকে সরাতে চায়। আমাদের ভালোর জন্যই তো সে এইসব করছে নাকি? ভালোর জন্য হোক বা খারাপের জন্য, ওই শ্মশানে পা রাখা যাবে না। মনে নেই 10 বছর আগে এরকমই এক সাধু এসে ওই শ্মশানে এমন অবস্থা করেছে, সে কথা কি তোরা ভুলে গেছিস নাকি? কোনো এক সাধু এসে করেছিল বলেই তোমরা সবাইকে একই মনে করছো কেন বলো তো? আমি সত্যি তোমাদের সাহায্য করতে চাই। তাছাড়া শশীকান্ত তাকে আটকাবার জন্যই সাধনা করবে, আমি শুধু ওকে সাহায্য করব। আমার কথা শুনে হেসে উঠল লোকটি। তারপর সে আবার বলল, ওসব হবে না। ওই মাঠে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, রাতের বেলা তো নয়। ওই সাধু বাবাকে এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ক্রমে ক্রমে বাঘ বিতণ্ডা চরমে উঠল। ওদের হাতে লাঠি আছে। শশীকান্ত আর নিশিকান্ত নিরস্ত্র। শশীকান্ত বিপদ বুঝতে পেরে নিশিকান্তর ঘরের এক পাশ থেকে একটা পাকা লাঠি নিয়ে এলো। অবাক হয়ে দেখলাম শুধু, শশীকান্ত লাঠি খেলাতেও পারদর্শী। 3 জনের সঙ্গে সে একাই লাঠি খেলতে লাগলো। কিন্তু লাঠি খেলতে খেলতে এক সময় একটা বিপদও ঘটে গেল। যে হাতে গরু গুঁতো দিয়েছিল সেই হাতে এসে পড়ল একটা আঘাত। এই মুহূর্তে নিশিকান্ত এগিয়ে গিয়েছিল তাকে সাহায্য করার জন্য, আর তারপরেই অন্য একটা লাঠি এসে পড়ল তার মাথা বরাবর। বোধহয় এটার জন্য ওরাও তৈরি ছিল না। লোকগুলো ভয় দেখিয়ে আমাদের নিরস্ত করার জন্যই এসেছিল, কিন্তু লাঠি দিয়ে মাথায় আঘাত করাতে সে এক রক্তারক্তি কাণ্ড। আমি আর শশীকান্ত মিলে তাড়াতাড়ি নিশিকান্তকে তুলে দাওয়ায় শোয়ালাম। ওদের মধ্যে 2 জন গেল কবিরাজ ডাকতে। কবিরাজ এসে মাথায় কি একটা লাগিয়ে ব্যান্ডেজ জড়িয়ে দিল, কিন্তু আড়ালে ডেকে আমাদের বলল, অবস্থা কিন্তু ভালো দেখছি না। মাথায় যেভাবে আঘাত লেগেছে, অনেক রক্ত বেরিয়েছে। এত সহজে কিছু করা যাবে বলে মনে হচ্ছে না। আজকে রাতটা কেটে যাবে, কিন্তু কালকের কথা বলতে পারছি না। পুরোহিত মশাই বলেছিলেন আমাদের 3 জনের মধ্যে একজনের বিপদ হবে, কিন্তু বিপদ যে এমনভাবে আসবে তা কি করে জানবো? আমাকে বাঁচাতে গিয়ে নিশিকান্ত আহত হলো। কি যে করলাম! যারা এসেছিল তারা সেখানেই রইল বাকি রাতটা। আমরা সবাই একসাথেই কাটালাম। ভোরবেলার দিকে নিশিকান্তর প্রবল জ্বর এলো। জ্বরের ঘোরে সে ভুলভাল বকতে লাগলো। এদিকে তিথি তো পড়ে গেছে, মহামৃত্যুঞ্জয় কবচ আমায় বানাতেই হবে। আমি সেই কাজটাই করেছিলাম। মহামৃত্যুঞ্জয় কবচ সে রাতেই তৈরি করে ফেললাম। শশীকান্ত রইল নিশিকান্তের কাছে। যারা ঝগড়া বাঁধিয়েছিল তারা কেমন যেন মিয়ে গিয়েছিল। হাতে পায়ে ধরে ক্ষমা চাইল ওরা, কিন্তু তাতে আর কি বা হবে? যা হবার তা তো হয়েই গেছে। বড় ভয় পেয়ে গিয়েছিলাম সাধু বাবা। ওই
ওই মাঠে আমাদের গ্রামে অনেকে মরেছে। আপনি বাইরে থেকে এসেছেন, ওইখানে যদি আপনার কিছু হয়ে যায় আমাদের গ্রামের বদনাম হবে, তাই ভয় পেয়ে আপনাদের বাধা দিতে এসেছিলাম। ভয় পেয়ে একটা মানুষের প্রাণ নিয়ে নিলে নিশিকান্ত বোধহয় আর বাঁচবে না, সেটা আমিও বুঝতে পারছি। আজ মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করেছি, কাল রাতেই আমরা ওখানে যাব আবার। সে মাথা নিচু করে রইল। যে মানুষ নিজের অন্যায় কাজের জন্য নিজেই আত্মগ্লানিতে ভোগে, সে মানুষকে আলাদা করে কি বা বলবো? তাছাড়া সমস্ত ব্যাপারটাই যে একটা দুর্ঘটনা তা আমি দেখতে পেয়েছি। এতক্ষণ ধরে লাঠি খেলায় শশীকান্ত কিংবা ওরা কেউই কারোর মাথা লক্ষ্য করে কিন্তু আঘাত করেনি। সবাই লাঠিতে লাঠিতেই আঘাত করেছে, না হয় হাতে কিংবা পায়ের দিকে আঘাত করেছে। তাতে খুব বেশি ক্ষতি হবে না। এমনকি একটা আঘাত শশীকান্তের হাতে লাগলেও তা খুব বেশি ছিল না। শশীকান্ত নিজেও জানতো, তাই সে আর কিছুই বলল না। বিপদ যখন আসে এমন ভাবেই আসে। কোন পথে যে সে আসবে আমাদের কাছে আমরা নিজেরাও তা জানি না, তবে মনে মনে আমরা কিন্তু তৈরি হয়েই ছিলাম। পরদিন রাতের বেলা ওই শশধরপুরের মাঠের পাশের পশ্চিম শ্মশানে যাবার জন্য সন্ধ্যার একটু পরেই আমরা মাঠে নামলাম। মাঠের বাইরে চৌহদ্দির কাছে সেই লোকটি যে নিশিকান্তের মাথায় লাঠি মেরেছিল, সে আর তার দলের কিছু লোক অপেক্ষায় রইল। সে বলল, সাধু বাবা, বিপদ বুঝলে একবার হাঁক দেবেন, আমরা সবাই যাব। আমরা আর প্রাণের ভয় করি না। তোমাদের সুবুদ্ধির উদয় হয়েছে দেখে তা বেশ বড়ই ভালো লাগলো, কিন্তু বিপদ যদি হয় তাহলে তোমাদের ডাকার জন্য সময় বোধহয় আমরা পাবো না। তোমরা অপেক্ষা করো, তবে খবরদার রাতের অন্ধকারে কেউ মাঠের মধ্যে পা রাখবে না, কেমন? সাধু বাবা, কি মনে হচ্ছে, পারবো? মধুসুন্দরী দেবীকে স্মরণ করে কাজে নেমেছি। মধুসুন্দরী দেবী আমায় নিরাশ করবেন না। মহামৃত্যুঞ্জয় কবচ থাকা অবস্থায় কোনো অশুভ শক্তি এত সহজে কোনো ক্ষতি করতে পারবে না, তবে আমাদের খুব সাবধানে থাকতে হবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে দুটো মশাল হাতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। যতই এগিয়ে যাই ততই পিছনে সবকিছু যেন ম্লান হয়ে আসতে লাগলো একটু একটু করে। কিন্তু তার সঙ্গে আরো একটা ব্যাপার বুঝতে পারছি। আশেপাশের অন্ধকারের মধ্যে থেকে কে যেন বারবার আমাদের লক্ষ্য করে চলেছে। মাথার উপর দিয়ে বিশাল বাদুরটা আর উড়ে যাওয়ার জন্য যেন অপেক্ষা করছি আমি। এমন সময় শশীকান্ত থমকে দাঁড়ালো। তার দাঁড়িয়ে পড়া দেখে আমিও থমকে দাঁড়িয়েছি। ঠিক তখনই দেখতে পেলাম শ্মশানের মাঝে যেন একটা চিতা জ্বলছে, আর সেই চিতার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। তার মাথার চুল অদ্ভুতভাবে হাওয়ায় উঠছে। গোটা শ্মশান জুড়ে যেন একটা আলোড়ন তৈরি হয়েছে। শশীকান্ত বলল, সাধু বাবা, বোধহয় ভুল সময় আমরা এসে পড়েছি, তাই না? তাকিয়ে দেখলাম শ্মশানের চিতা জ্বলছে, আর সেই চিতার ঠিক মাঝখানে কে যেন একটা বসে আছে, আর সেই মেয়েটি চিতার বাইরে দাঁড়িয়ে আছে। কালো রঙের বাদুরটাকে এখন তাদের মাথার উপরেই উঠতে দেখলাম। শশীকান্ত সেখানেই বসলো, যজ্ঞস্থল তৈরি করা শুরু করলো। মশালের আগুন দিয়ে অনেক কষ্ট করে যজ্ঞের আগুন জ্বালাতে হচ্ছিল। বারবার ব্যাঘাত ঘটছিল মশালের আগুন জ্বালিয়ে রাখতে। যজ্ঞস্থলে যখন আগুন জ্বলে উঠল, শশীকান্ত সেই সময় নিজের সাধনা শুরু করলো। আমি তার চারপাশে এক গণ্ডি তৈরি করলাম। মহামৃত্যুঞ্জয় কবচ সঙ্গে আছে বলেই বোধ হয় পিশাচিনী আমাদের সাথে বিশেষ কিছু করতে পারছিল না। তাছাড়া ইচ্ছে করেই প্রশস্ত তিথি আমি বেছে নিয়েছিলাম। এই তিথিতে শুভ অশুভ এই দুই শক্তি একরকম সমান্তরাল হয়ে যায়, বলতে পারো সেটা। তাই এই স্থানের অশুভ শক্তির প্রভাব সামান্য কমে গিয়েছিল, আর শুভ শক্তির প্রভাব কাজ করতে শুরু করেছিল। তাই আমার বন্ধন কাজে লাগলো। একটু পরেই সেই কালো বিশাল বাদুরটাকে দেখলাম এদিকে ছুটে আসছে। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে নিয়ে মাটি তুলে নিলাম খানিকটা। তারপর এক বিশেষ মন্ত্র উচ্চারণ করে তাতে তাতে ফু দিয়ে ছুড়লাম সেই বাদুরটাকে লক্ষ্য করে। এইবার কাজ হলো। মাটি তার গায়ে লাগতেই তীব্র চিৎকার শুনতে পেলাম, আর তার সঙ্গেই যেন থকথকে অন্ধকারের মতো
কাদামাটি ছিটকে ছিটকে এসে পড়লো আমাদের চারপাশে। সেই কাদামাটি আমার পায়ের কাছে এসে পড়তেই জায়গাটা যেন মুহূর্তের জন্য গরম হয়ে উঠল। মনে হলো যেন আগুনের ঠেকা লাগলো। পিছনে তাকিয়ে দেখি সাধনা করতে বসে থরথর করে কাঁপছে শশীকান্ত। সে বলছে, সাধু বাবা, ওই পিশাচিনের অনেক ক্ষমতা, এর উপর আমি কিছু করতে পারবো না। আপনার ক্ষমতা অনেক বেশি, আপনি আসনে বসুন তাড়াতাড়ি। পুরোহিত মশাই আমার সঙ্গে সঙ্গে আপনাকেও তো সমস্ত কিছু বলেছিল। এ কথা সত্যি। আর সকালে আমরা একবার পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছিলাম। তখনই পুরোহিত মশাই বলেছিল যদি কোনো কারণে শশীকান্ত সাধনা করতে না পারে তাহলে যেন তার আসনে আমি বসে পড়ি, কিন্তু ওই স্থান ছেড়ে যেন আমরা চলে না আসি। শশীকান্ত থরথর করে কাঁপছে। গণ্ডির বাইরে শুয়ে আসতেই আমি ভিতরে গিয়ে আসনে বসলাম। আর ঠিক তখনই মনে হলো মাথার ভিতর কে যেন বলে উঠল, আমি সব সময় তোর সঙ্গে আছি। মনের ভিতর হঠাৎ করেই কেমন যেন জোর পেয়ে গেলাম। পুরোহিতের বলে দেওয়া মন্ত্র এবং তার শিখিয়ে দেওয়া প্রক্রিয়া শুরু করলাম। প্রথমে যজ্ঞস্থলের চারপাশে একটা গণ্ডি কাটলাম, তার মাঝে এক বিশেষ চিহ্নও আঁকলাম। এই চিহ্নটি হলো সেই রক্ত পিশাচিনীর চিহ্ন। এটা দিয়েই তাকে আহ্বান করতে হয়। চিহ্ন এঁকে নিয়ে তার মধ্যে কালো তিল, সাদা চন্দন, রক্ত, কালো কাকের পালক, আরো বিশেষ কিছু জিনিস দিয়ে সেই চিহ্নের প্রতিটি ফাঁকা স্থান ভর্তি করে ফেললাম। তারপর মন্ত্র উচ্চারণ শুরু করলাম। মন্ত্র উচ্চারণের মাঝে কিন্তু একবারও সামনের দিকে তাকিয়ে দেখার সুযোগ পেলাম না। তবে বুঝতে পারলাম প্রচন্ড হাওয়ার বেগ আমার মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে। শশীকান্তর মুখে কয়েকবার কথাও শুনতে পেলাম। সে যেন কাকে বলছে, আমি যতক্ষণ আছি আমায় পেরিয়ে সাধু বাবার কোনো ক্ষতি তুই করতে পারবি না। তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে আটকাবি? তুই আমাকে আটকাতে পারবি না। তুই কিংবা তোর সাধু বাবা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবি না। ওই রকম এক সাধুর হাত ধরেই তো আমি এখানে এসেছি। ওই চিতায় কি জ্বলছে দেখেছিস? আমি চোখ খুললাম না, কিন্তু মনে পড়ল চিতায় একটা মৃতদেহ যেন জ্বলতে দেখেছিলাম। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল পুরোহিত মশাই বলেছিল যে সাধক তাকে ডেকেছিল। সেই সাধকের মৃতদেহ যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই পিশাচিনীকে এখান থেকে চলে যেতে হবে। কোনোভাবে সে ওই মৃত সাধকের দেহকে এতগুলো বছর ধরে স্থায়ী করে রেখেছিল, কিন্তু কিভাবে? তারপরই মনে পড়ে গেল ওই পিশাচিনী মৃতদেহ তুলে নিয়ে যেত, অর্থাৎ কোনোভাবে মৃতদেহের সাহায্যে সে কাজ চালাতো। আমার মন্ত্র উচ্চারণ তখন প্রায় শেষ হয়ে এসেছিল। রক্তাহুতি দিতে যাব এমন সময় চোখ খুলে দেখতে পেলাম শশীকান্ত মাটির উপরে পড়ে আছে। সেই কালো বাদুটা এখন আর নেই, কিন্তু সেই মেয়েটি তার বুকের উপরে এসে বসেছে। দুপা তার বুকের ওপর রেখে দুটো হাত তার গলা চেপে ধরেছে। বুঝতে পারলাম না কি করে ব্যাপারটা হলো। হঠাৎ করে তাকিয়ে দেখি শশীকান্তের হাত থেকে মহামৃত্যুঞ্জয় কবচটি খুলে পড়ে গেছে। কি করে খুললো জানি না, কিন্তু আমার তখন অন্তিম সময়। আমি তাড়াতাড়ি করে রক্তাহুতি দিলাম সেই চিহ্নের মধ্যে, আর তারপরই আহ্বান করলাম, রক্ত পিশাচিনী, আমি তোকে আহ্বান জানাচ্ছি, আয় এক্ষুনি আমার কাছে আয় বলছি। সঙ্গে সঙ্গে আমার চারপাশে যেন প্রবল ঝড় উঠল, আর সেই ঝড়ের মাঝেই শশীকান্তের বুকের উপর থেকে একটা ধোঁয়ার কুণ্ডলী মিলিয়ে গেল ঝড়ের মাঝে। আর তারপরই দেখতে পেলাম যে যজ্ঞের আগুন আমি জ্বালিয়েছি সেই আগুনের পাশে রক্ত পিশাচিনীর চিহ্নের উপরে সে দাঁড়িয়েছে একটি মেয়ে। তার শরীর এখন আর আগের মতো নয়, কালো কুচকুচে তার শরীর। তার চোখ আর মুখের অংশটুকু ছাড়া বাকি আর কোনো কিছুই ভালোভাবে বোঝা যায় না। বুঝতে পারলাম এই হলো আসল রক্ত পিশাচিনী, যাকে আমরা দেখতে পেয়েছি এতদিন। সে হয়তো কোনোভাবে কোনো শরীর আশ্রয় করে ওখানে ছিল। আর তখনই মনে হলো শশীকান্তের পাশে কে যেন পড়ে আছে। আমি বললাম, এখন থেকে তুই আমার অধীনে, তোকে আমি যা বলবো তুই তাই করবি। আমায় আদেশ করুন। এই শ্মশান ছেড়ে, এই গ্রাম ছেড়ে
এমনকি এই জায়গা ছেড়ে তুই নিজের জগতে ফিরে যা। এখানে আর এক মুহূর্তও তুই থাকবি না। বেশ, তাই হবে। সঙ্গে সঙ্গে আরো একটা ব্যাপার ঘটে গেল। শ্মশানটা যেন থরথর করে কাঁপতে লাগলো। শশীকান্ত ততক্ষণে উঠে বসেছে। তার পাশে পড়ে থাকা সেই মৃতদেহটা থেকে পচা গন্ধ ভেসে আসছে। কোন রকমে শশীকান্ত উঠে আমার দিকে এগিয়ে এলো, আর তারপরে দেখতে পেলাম মটমট করে শব্দ করতে করতে সেই বেল গাছটা ভেঙে পড়েছে শ্মশানের মাঝখানে। আমাদের সঙ্গে হ্যারিকেন ছিল না। মশালগুলো আরো একবার জ্বালিয়ে ফেললাম। দেখি শশীকান্ত থেকে একটু দূরে যে মেয়েটি পড়ে আছে, তার শরীরের প্রাণ আজ থেকে অনেক বছর আগেই চলে গিয়েছিল। প্রায় কঙ্কাল হয়ে গেছে। কঙ্কালের গায়ে ছেঁড়া খুঁড়া একটা কাপড় জড়িয়ে রাখা রয়েছে। তখনও আরো অনেক দৃশ্য দেখার বাকি ছিল। শ্মশানের মধ্যে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে ওখানে ছড়িয়ে থাকা নরকঙ্কাল হাত খাওয়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মশালের আলোয় গোটা শ্মশান ঘুরে দেখলাম, তেমন কিছুই আর হলো না। কিন্তু সেই মেয়েটি এবং সেই বাদুড়ের কোনো অস্তিত্ব আর দেখতে পেলাম না। শশীকান্ত হাঁপাতে হাঁপাতে বলল, আপনি তো সাধনায় মগ্ন। আমি অনেকবার চেষ্টা করলাম তাকে আটকাবার, কিন্তু কিন্তু কি প্রবল শক্তি তার! কখন যে মহামৃত্যুঞ্জয় কবচ হাত থেকে খুলে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ করে আমার গায়ের উপরে এসে বসলো। দু হাতে গলা চেপে ধরতেই মনে হলো এখনই গলার হাড়গুলো ভেঙে গুড়িয়ে যাবে। ভাগ্যিস আপনি ঠিক সময় চোখ খুলে আহুতি দিয়েছিলেন। না হলে আজ আমার জীবন এখানেই দফরফ হয়ে যেত। তুমি আমায় রক্ষা করেছো। তুমি না থাকলে আমি সাধনা সম্পন্ন করতে পারতাম না। তোমায় আমি কি করে বিপদে ফেলি বলো তো? আসলে সাধনার সময় এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে তুমি বাইরে রয়েছো সে কথা আমি ভুলেই গেছিলাম। কিন্তু এত সহজে তাকে হারিয়ে ফেললামই বা কি করে? ঠিক তখনই যেন এক কালো ছায়া মূর্তিকে দেখা গেল আমাদের থেকে একটু দূরে। তার কথা যেন বহু দূর থেকে অস্পষ্টভাবে ভেসে আসছে। সে আস্তে আস্তে কথা বলতে লাগলো। কারণ আমি তোদের সহায়তা করেছিলাম। আমার ভুলের জন্যই আজ থেকে 10 বছর আগে এই রক্ত পিশাচিনী মুক্তি পেয়েছিল। সামনে তাকিয়ে দেখি যেখানে একটু আগে কালো ছায়ামূর্তি দেখতে পেয়েছিলাম সেখানে একজন কাপালিক দাঁড়ানো। তার পরনে কালো কৃষ্ণাম্বর, মাথায় জটা, মুখে গোপনারীর জঙ্গল। একটি লম্বা লাঠি হাতে সে দাঁড়িয়ে আছে। শশীকান্ত আর আমি দুজনেই তাকে দেখতে পেলাম। সে আবার বলল, ভাবছিস যে আমি কে, তাই না? আমি সেই হতভাগ্য সাধক যে রক্ত পিশাচিনীর সাধনা করেছিলাম। অনেকেই আমায় বলেছিল তার সাধনা না করতে। সে বড় হিংস্র, বড় কঠোর। সামান্যতম সুযোগ পেলে সে সাধককে হত্যা করে বসে। কিন্তু আমি তবুও তার সাধনা করেছিলাম। রক্ত পিশাচিনীকে সন্তুষ্ট করতে পারলে আয়ু বৃদ্ধি করা যায়। আয়ু বৃদ্ধি করে আমি এক বিশেষ সাধনায় সিদ্ধি লাভ করতে চেয়েছিলাম। কিন্তু তারপরে কি হলো? সমস্ত কিছুই ঠিক ছিল, কিন্তু রক্ত পিশাচিনীর আছে এক অদ্ভুত ক্ষমতা। সে মোহময়ী নারীর রূপ ধারণ করে এসে সাধুকে মোহিত করতে পারে। তার সাধনা করার সময় একদিন সন্ধ্যের সময় আমি এক নারীর রূপে আকৃষ্ট হয়ে যাই। এই রূপে আকৃষ্ট হয়ে আমি আমার বানানো গণ্ডি থেকে দেহবন্ধন ছাড়াই বাইরে বেরিয়ে পড়েছিলাম। তার সঙ্গে আমি সঙ্গমে লিপ্ত হই, কিন্তু এক সময় সে আমায় হত্যা করে ফেলে। আমায় হত্যা করলেও আমার আত্মাকে সে পুরোপুরি আবদ্ধ করতে পারেনি। আমার শরীরকেও সে পুরোপুরি নষ্ট করতে পারেনি, কারণ শরীরকে নষ্ট করলেই সে নিজেও এখান থেকে চলে যাবে।
আমার দেহকে সে রেখেছিল ওই বেল গাছের তলায়। ওই বেল গাছ তারই সৃষ্টি। আমি অপেক্ষা করতাম এখানে কোনো একদিন কেউ এসে তাকে আয়ত্ত করবে, আর তারপর আমি মুক্তি পাব। শুধুমাত্র আপনার জন্যই 10টা বছর আমাদের শশধরপুরের গ্রামের সবাই এত আতঙ্কের মধ্যে সময় কাটিয়েছে। সাধু বাবা যদি না আসতেন তাহলে আজও হয়তো আমরা মুক্তি পেতাম না। আমি যা করেছি তা অনেক বড় ভুল। আমার জীবনের এই বড় ভুলের কোনো ক্ষমা হবে না। আমি জানি, আমি তা করতেও চাই না, কিন্তু তোমরা যে আমায় মুক্ত করেছো, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বিধাতা যা লিখে দিয়েছেন তাই হয়েছে। আপনার যেটুকু করার ছিল সেটুকু আপনি করেছেন। এবার আপনি মুক্ত। এই শ্মশানও আজ থেকে অভিশাপ মুক্ত হলো। এবার তাহলে বাড়ি ফেরা যাক সাধু বাবা। শশীকান্তকে নিয়ে ফিরে এলাম শশধরপুরের মাঠের সেইখানে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল সবাই। সেখানে আসতেই ওরা সবাই হই হই করে উঠল। সেই লোকটি এগিয়ে এসে বলল, 10টা বছর পর এই প্রথমবার শশধরপুরের মাঠে গিয়ে কেউ ফিরে এলো। মাঠ নয়, একেবারে সোজা শ্মশানে গিয়ে ফিরে এলেন। আপনি সত্যি আলাদা সাধু বাবা। সাধু বাবা আজ সাধনায় বসে রক্ত পিশাচিনীকে হারিয়েছে। আমি সাধনায় বসেই বুঝতে পেরেছিলাম এ কাজ আমার দ্বারা সম্ভব না। ভুল বলছো শশীকান্ত। সমস্ত কিছু আমার একার দ্বারা সম্ভব হতো না। তুমি ছিলে বলেই আমি এই কাজটা করতে পেরেছি। প্রত্যেক মুহূর্তে বুঝতে পেরেছি কত সাহস নিয়ে তুমি সেই পিশাচিনীর মোকাবিলা করেছো। মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেও তুমি আমায় রক্ষা করার চেষ্টা করেছো। তুমি না থাকলে আমার এই সাধনা কখনোই সম্পন্ন হতো না। শশীকান্তই প্রথম মাথা নিচু করে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি সচরাচর প্রণাম নিই না, কিন্তু শশীকান্ত এমন আকস্মিকভাবে কাজটা করলো যে আমি আর না করতে পারলাম না। শশীকান্ত উঠে দাঁড়াতেই তাকে বুকে জড়িয়ে ধরলাম। জীবনে বেশ কয়েকবার আমি আমার পাশে এমন কাউকে পেয়েছি যারা বিপদের মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করেছে আমার জন্য। শশীকান্ত তাদের মধ্যেই একজন। শশীকান্ত বোধ হয় খানিকটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। তার চোখে জল দেখা গেল। এবার শশীকান্ত বলল, তাড়াতাড়ি চলুন সাধু বাবা, ওদিকে গিয়ে দেখি নিশিকান্তের কি অবস্থা। ওই দেখুন, ওই দেখুন, কমলা দাঁড়িয়ে আছে দরজার কাছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমায় ডাকছে। সাধু বাবা, আমায় যেতে দিন, আমায় যেতে দিন। পাগলামি করো না নিশিকান্ত, তোমার কিচ্ছু হবে না। কবিরাজ আসছে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কবিরাজ এক্ষুনি চলে আসবে। ওই দেখুন, কমলা আমার দিকে তাকিয়ে হাসছে। বড় দুষ্টু হয়েছে, সেই উড়নচণ্ডী রয়ে গেল। আমি আসছি কমলা, আমি আসছি, আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি এক্ষুনি। সাধু বাবা, অবস্থা তো ভালো দেখছি না। এই তোরা তাড়াতাড়ি গিয়ে কবিরাজকে ডেকে আন। লোক পাঠিয়েছি ডাকতে, এক্ষুনি এসে পড়বে। হায় হায়, আমি কি করে ফেললাম, রাগের মাথায় কি করে ফেললাম। বাবা মহাদেব, আমায় ক্ষমা করো, ক্ষমা করো। নিশিকান্তের ঘরে প্রবেশ করেই কিন্তু মৃত্যুর গন্ধ পেয়েছিলাম। তখনও রাত বাকি। বুঝতে পারছিলাম এই রাতটা আর কাটবে না। রাত শেষ হবার আগে নিশিকান্ত মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। শশীকান্তকে বলে সেখান থেকে বেরিয়ে এলাম। গ্রামে যে শিব মন্দির ছিল সেই শিব মন্দিরের কাছে একবার গেলাম। এ মন্দিরের প্রতিষ্ঠিত মহাদেবকে প্রণাম করে মনে মনে বললাম, আমায় ক্ষমা করো বাবা, মৃত্যু আমি দেখতে পারি না। নিশিকান্তের মৃত্যু আমার সহ্য হবে না। তার চেয়ে বরং আমি রাতেই গ্রাম ছেড়ে চলে যাই। কিন্তু এমনও তো হতে পারত যে কবিরাজ চলে আসায় নিশিকান্ত বেঁচে গিয়েছিল। সে দৃশ্য আপনি না দেখে চলে এসেছিলেন। লক্ষণ প্রতিলক্ষণ বলে একটা ব্যাপার আছে, বুঝলে হে ছোকরা। যে মানুষ নিজের মৃত প্রিয়জনকে দেখতে পায় সে মানুষকে আর বাঁচানো সম্ভব না। ও ঘরে আমি মৃত্যুর গন্ধ পেয়েছিলাম। শশীকান্ত পর্যন্ত সেটা বুঝতে পেরেছিল। আমি যখন এখনই আসছি বলে বেরিয়ে পড়লাম, শশীকান্ত আমার পিছু পিছু এসে বলল, সাধু বাবা, আর কোনোদিন কি দেখা হবে?
মুহূর্তের জন্য বুঝতে পেরেছিলাম যে শশীকান্ত বুঝতে পেরেছে আমি এখান থেকে চলে যাব, তাই বললাম, যদি ভাগ্যে থাকে তাহলে আবার দেখা হবে শশীকান্ত, কিন্তু এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। শশীকান্ত জোর করেনি। মহাদেবের মন্দির থেকে বেরিয়ে গ্রামের পথ ধরে আবার গিয়ে দাঁড়িয়েছিলাম শশধরপুরের সেই মাঠে। এতক্ষণে শেষ রাত্রির অন্ধকার পেরিয়ে পূব আকাশে আলো ফুটতে শুরু করেছে। দূর থেকে যেন মনে হলো শ্মশানের দিক থেকে ধোঁয়া উঠছে। কিসের ধোঁয়া উঠছে তা আমি জানি না। এরপরে সেখান থেকে বেরিয়ে চলে এলাম জয়ন্তপুরে। জয়ন্তপুরে এসে এক গৃহস্থের বাড়িতে সেই দিনের মতো আশ্রয় নিলাম। এই গৃহস্থ আবার হলো সেই গৃহস্থ যার বাড়িতে নিশিকান্তের সেই ভাগ্নে ধীমান এসেছিল। সমস্ত কথা শুনে সে বলল, আপনি চলুন, পুরোহিত মশাইয়ের সঙ্গে একবার দেখা করে যাবেন। পুরোহিত মশাই আমার বাড়িতে এসেছিল কাল সন্ধ্যাবেলায়, আমার সে অনেক কথা বলছিল। একবার তার সঙ্গে দেখা করে যাবেন। না, তার সঙ্গে দেখা করার মতো মনের জোর আমার আর নেই। সে বলেছিল আমাদের তিনজনের মধ্যে যে কোনো একজনের ক্ষতি হবে, কিন্তু এইভাবে যে নিশিকান্ত মারা যাবে সে কথা আমি জানতামও না। সবকিছুই হয়তো আগে থেকেই তিনি জানতেন। পুরোহিত মশাইয়ের কথায় বিফল হয় না। ধীমান যেদিন আমাদের গ্রামে এসেছিল তখনই পুরোহিত মশাই বলেছিলেন ধীমান সে রাতে আর নিশিকান্তের বাড়িতে ফিরতে পারবে না, কিন্তু ধীমান বলেছিল সে ফিরবেই। ধীমান যখন এত কিছু জেনেই ছিল, তাহলে সে শশধরপুরের মাঠে নামলো না কেন? পিছন থেকে একটা পরিচিত গলার আওয়াজ শুনতে পেলাম। দেখতে পেলাম সেই বৃদ্ধ পুরোহিত মশাই খুব খুব করে কাঁদতে কাঁদতে দাওয়ার কাছে এসে দাঁড়িয়েছে। একটা কথা তোমায় তখন বলিনি, এখন বলি। ওই রক্ত পিশাচিনের আরো একটা ক্ষমতা ছিল, সম্মোহন। সে সম্মোহন করে অনেক কিছু করতে পারত। এই যে তান্ত্রিক আমার সঙ্গে গিয়েছিল, সে তার সম্মোহনের বশবর্তী হয়ে গিয়েছিল। পরে তা আমি বুঝতে পেরেছিলাম। যারা যারা রাতের অন্ধকারে শশধরপুরের মাঠে যেত তাদের সে সম্মোহন করত, এবং মাঠের পাশ থেকে কেউ গেলে তাকেও সম্মোহন করার চেষ্টা করত, কিন্তু কারণ মনের জোর বেশি হলে তাকে পারত না, কিন্তু মনের জোর কম হলে নিজের অনিচ্ছা সত্ত্বেও সে নেমে যেত ওই পথে। তার মানে এতদিন ধরে ওই পথে যারা মরেছে তাদের সবাই নিজের ইচ্ছেতে মরেনি, তাদেরকে ওই পিশাচিনী ডেকে নিয়ে যেত। কিন্তু কেন? রক্ত পিশাচিনীর কথা আমি অনেক আগে শুনেছিলাম। এই রক্ত পিশাচিনী আমাদের এই ইহ জগতের নয়, সে এক অন্য জগতের নিম্ন স্তরের প্রেত। সে মানুষের আত্মা শরীর থেকে বার করে নিয়ে জমা করে তার চুলে। একটি আত্মা জমা করতে পারলে তার মাথার একটি চুল লম্বা হয়, এবং সেই চুলেই হলো তার আসল শক্তি। যে কালো রঙের বাদুড় তুমি কিংবা আমরা দেখেছিলাম, সেই কালো রঙের বাদুড় আসলে তার মাথার চুল থেকে সৃষ্টি। যদিও এই সমস্ত কথা গ্রন্থে লেখা নেই, এই সমস্ত কথা আসলে অনেক অভিজ্ঞ সাধকের কাছ থেকে আমি জেনেছি। তবু একটা কথা সত্যি, সেই চুলে এক অদ্ভুত গন্ধ থাকে, আর তার মাধ্যমেই সে আকৃষ্ট করে পথিকদের, তারপর তাকে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলে। তারানাথ কথা শেষ করল। কিশোরী বলে উঠল, কিন্তু যে সাধু তাকে ডেকেছিল, তো সেই সাধুই বা তাকে নিজের হস্তগত করতে পারল না কেন? সেই সাধুর ক্ষমতা ছিল অনেক বেশি, তাই তাকে সে হস্তগত করতে পারেনি। রক্ত পিশাচিনীকে হস্তগত করার জন্য অনেক ক্ষমতার প্রয়োজন হয়, আর সেটাও হয় অনেক শুদ্ধ সাধু কিংবা কাপালিক হলে, না হলে সম্ভব হয় না। হতে পারে সাধুর মুহূর্তে মহাবিষ্টতার সুযোগে সেই রক্ত পিশাচিনী তার ক্ষতি করেছিল। আমাদের কথার মাঝে একবার বৃষ্টি নেমেছিল, কিন্তু এখন সেই বৃষ্টি কমেছে। আমরা আর দেরি না করে উঠে পড়লাম।